করোনার সময় দুই বন্ধু স্থির করে যে তারা একটা বিরিয়ানির দোকান দেবে। কিন্তু সেই সময়টা আপনারা সকলেই জানেন খুব কঠিন ছিল। তাই তারা বাইরে কোনো দোকান ভাড়া বা না কিনে তারা নিজেদের বাড়ির সামনেই একটা ছোট্ট মতো সেট আপ করে বিরিয়ানি বিক্রি করা শুরু করে। এই বিরিয়ানি বিক্রি শুরুর কিছুদিন পরেই তাদের জীবনে যে কি ভয়ঙ্কর একটা সময় নেমে এসেছিল, সেই সত্যি ঘটনাটাই আজ আমি এই এপিসোডে আপনাদের সকলের সামনে বলতে চলেছি। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পরে আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এই ধরনের কোনো রকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশানে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমার মনে হয় ঘটনাগুলো যদি আরও 5টা সাধারণ মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ হয়ে উঠতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করব। কিন্তু তার আগে একটা কথা বলে নিই, আপনারা অনেকে অনেক রকমের ঘটনা পাঠাচ্ছেন, তার জন্য আমরা প্রত্যেকের কাছেই কৃতজ্ঞ। কিন্তু ঘটনা পাঠানোর আগে কয়েকটা বিষয় খেয়াল রাখবেন, যে সেই ঘটনাটা যেন আগে কোথাও প্রচার না হয়ে থাকে, আর দ্বিতীয় হলো সেই ঘটনাটা যেন ছোট থেকে বড় সবার শোনার মতো হয়। আর যদি সম্ভব হয় সেই ঘটনা সম্পর্কিত যদি কোনো ছবি বা ছোট ভিডিও থাকে সেটাও পাঠিয়ে দিতে পারেন। আর আমাদের নতুন চ্যানেল চলে এসেছে, দ্য বং শপার। আশা করি সেই চ্যানেলটাও আপনাদের ভালো লাগছে। এখনও অবধি যারা সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমি তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ আপনারা দ্য বং শপার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সেই নতুন চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেব, তো আপনারা সেই লিঙ্ক থেকে কিন্তু সেই চ্যানেলে চলে যেতে পারেন। আপনারা বহুদিন থেকে অনেকে অনেক ধরনের রিকোয়েস্ট করছিলেন যে আমি কোথায় থাকি, তার আশেপাশে কি আছে, রাস্তাঘাট কীরকম আমেরিকায় আমি যে জায়গাটায় থাকি তার আশেপাশে। তো সেটা তো এই ভূত ভগবান চ্যানেলের মাধ্যমে তুলে ধরা তো সম্ভব হচ্ছিল না। তাই এটা আমাদের একটা নতুন নিবেদন। তো এই দ্য বং শপার চ্যানেলে আমি আমেরিকায় কোথায় থাকি, তার আশেপাশে কি আছে, দোকান বাজারে কি কি পাওয়া যায়, এই সমস্ত কিছু নিয়েই ওই নতুন চ্যানেলটা। তো আশা করি ওই চ্যানেলটাও আপনাদের খুব ভালো লাগবে, এবং ভূত ভগবান চ্যানেলটাকে ঠিক আপনারা যেভাবে ভালোবেসেছেন আমি আশা রাখবো যে দ্য বং শপার চ্যানেলটাকেও আপনারা ঠিক সেভাবেই ভালোবাসবেন। লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, এবার আমি আজকের মূল ঘটনায় চলে যাচ্ছি। এখন আমি যে ঘটনাটা আপনাদের সকলের সামনে বলতে চলেছি সেটা আমাকে মুর্শিদাবাদ থেকে রূপক লিখে পাঠিয়েছে। মূল ঘটনাটা বলার আগে আমি ঘটনা সম্পর্কিত কয়েকটা কথা আপনাদেরকে বলবো, তাহলে আপনাদের ঘটনাটা বুঝতে সুবিধা হবে এবং আমারও বোঝাতে সুবিধা হবে। রূপকের বাড়ি মুর্শিদাবাদে। এক্স্যাক্ট জায়গাটা ও মেনশন করতে বারণ করেছে, তো সেই জন্য আমি এক্স্যাক্ট লোকেশানটা বলছি না। তো করোনা যখন আসে অর্থাৎ 2020, তো সেই সময় এই রূপক এবং ওর এক বন্ধু দুজনেই কিছু একটা ব্যবসা করার জন্য খুব ট্রাই করছিল। তো ওরা এর আগে 2-3টে ছোটো ছোটো ব্যবসা করেছে, কিন্তু সেই ব্যবসাগুলো না খুব একটা ভালোভাবে যে রান করতে পেরেছিল সেরকম নয়। এবার দুজনেই কলেজ পর্যন্ত পড়াশুনো করেছে এবং দুজনেই হাত খরচা চালানোর জন্য ছোটোখাটো কাজ ছোটো থেকেই করতো, মানে কলেজে পড়ার সময় থেকেই করতো। এবার 2020-তে যখন করোনা চলে আসে, তো ঠিক তার 3-4 মাস আগে থেকে এই রূপক এবং ওর বন্ধুর নাম হচ্ছে বিজয়। তো এই রূপক আর বিজয় দুজনে মিলেই ঠিক করছিল যে ওরা একটা দোকান ভাড়া নিয়ে সেখানে ওরা বিরিয়ানি তৈরি করে সেল করবে। এবার এই চিন্তাভাবনাটা ওদের বহুদিন থেকেই ছিল এবং সেই জন্য ওরা দোকানপাট দেখা, কোন বাজারে খুললে ভালো হবে, এবং এই বিরিয়ানি শেখার জন্য রূপক এবং বিজয় দুজনেই কিন্তু ওদের এক আত্মীয় ছিল কলকাতায়। তো সেই কলকাতায় এসে ওরা 1 মাস একটা জায়গায় ট্রেনিং নেয়, একটা রেস্টুরেন্টে, একটা নামকরা রেস্টুরেন্টে এসে ওরা সেখানে কাজ শেখে কীভাবে বিরিয়ানি তৈরি করতে হয়, মানে অনেকটা পরিমাণ বিরিয়ানি তৈরি করার জন্য কী রকম প্রস্তুতি লাগে,
এই সমস্ত বিষয়ে ওদের একটা বেশ নলেজ হয়। এবং ওদের যেটা প্ল্যান ছিল যে ওরা ওদের জায়গা অর্থাৎ মুর্শিদাবাদেই এই বিজনেসটাকে শুরু করবে। এবার এই প্ল্যান নিয়ে ওরা মোটামুটি যখন এগোচ্ছে সেই সময় 2020 সালে করোনা পুরো বিশ্বকে একেবারে কাঁপিয়ে দিয়েছিল। সারা পৃথিবীর মানুষ কিন্তু স্তব্ধ হয়ে গেছিল সেই সময়ের জন্য। চারিদিকে লকডাউন, করোনা আবহ, বুঝতেই পারছেন সেই সময়টা আলাদা করে তো আমার বলার কিছু নেই। তো এইরকম একটা যখন সিচুয়েশন আসে তখন রূপক এবং ওর বন্ধু বিজয় দুজনেরই বাড়িতে কিন্তু একটা আর্থিকভাবে একটা ধাক্কা আসে। কারণ সমস্ত জায়গায় কাজকর্ম বন্ধ হয়ে গেছিল, মানুষজন বাড়ি থেকে বেরোতে পারছিল না, ফলে কাজকর্মের দিকটা একটা বিশাল রকমভাবে মানে ফিনান্সিয়াল দিক থেকে বিশেষত একটা বিশাল ধাক্কা খায়। এবার এই পরিস্থিতিতে রূপক এবং বিজয় দুই বন্ধুই একটা জিনিস মনে করে যে ওরা এই অবস্থায় মানে কতদিন এই লকডাউনটা চলবে সেটা ওরা বুঝতে পারছে না। তো সেই রকম অবস্থায় ওরা ভাবে যে এখন ওদের কাছে যেটুকু ওরা মানে মূলধন বা পয়সা ওরা হাতে নিয়েছিল, তো ওরা ভাবে যে এই মতো অবস্থায় যদি ওরা একটা কোনো দোকান ভাড়া করে, মানে মোটামুটি ওদের একটা কথা হয়ে গেছিল যে মালিক ছিল দোকানের, কিন্তু ফাইনাল পেমেন্টটা হয়নি। তো এই অবস্থা ওরা দুজনে ঠিক করে যে বাজারের মধ্যে দোকান খুলবে, লকডাউন শুরু হয়ে গেছে, ফলে দোকানটা নিয়েই বা কী হবে, কোনো ক্রেতা তো আসবে না। তো তখন ওরা ঠিক করে যে না, এই মুহূর্তে আমরা দোকান নেব না। তো তখন যেটা স্থির হয়, বিজয়রা একটা মানে ভাড়া বাড়িতে থাকতো, ওদের বাড়িটা নিজের ছিল না, একটা রেন্টেড বাড়িতে থাকতো। তো সেই রেন্টের বাড়িতে তো আর বাড়ির সামনে দোকান দেওয়াটা তো পসিবল নয়। তো রূপক তখন বলে, রূপকদের নিজেদের বাড়ি, তো বলে যে ঠিক আছে আমি আমার বাড়ির কাছেই একদম মানে বাড়ির সামনেটাতেই জাস্ট একটা ছোটো মতো অ্যারেঞ্জমেন্ট করে ওই দোকানটা দেবো। কারণ ওরা ভাবছে যে এখন কতদিন মানে এভাবে লকডাউন চলবে সেটা বোঝা যাচ্ছে না, কারণ সপ্তাহে 2 থেকে 3 দিন দেওয়া বা নির্দিষ্ট সময় অবধি দোকান পাশার খোলা রাখা যাবে। তো এত কিছু যখন রেগুলেশনস ছিল, তো ওরা সেই রকম করে একটা মানে সপ্তাহে 7 দিনও নয়, সপ্তাহে 3 দিন প্রথমে ওরা এই বিরিয়ানি তৈরি করে খুবই মানে স্বল্প লাভ নিজেদের রেখে ওরা বিরিয়ানিটা সেল করা শুরু করে। এবারে প্রথম যখন ওরা এই কাজটা শুরু করে তো তখন কিন্তু ওরা সেভাবে একটা রেসপন্স পায় না। বুঝতেই পারছেন তখন মানুষের কাছে টাকা পয়সার একটা সমস্যা হয়ে গেছিলো, অনেক মানুষের ক্ষেত্রেই সমস্যাটা হয়েছিল, বিশেষত যারা রোজের কাজের সাথে যুক্ত, কারণ মানুষ বেরোতে পারছে না, অনেক জায়গায় অনেক ছোটোখাটো কলকারখানা বন্ধ হয়ে গেছিলো। তো ফলে সেভাবে ওরা কিন্তু রেসপন্স পায় না। এবারে এভাবে আস্তে আস্তে যেতে যেতে যখন 1 সপ্তাহ পরে কিন্তু ওদের মোটামুটি, যেহেতু ওরা দামটা খুব রিজনেবল রেখেছিল, তো আস্তে আস্তে কিন্তু ওদের একটু একটু বিক্রি হতে থাকে। এবার যেহেতু সপ্তাহে 7 দিন দোকানটা নয়, সপ্তাহে ওরা 3 দিন চালাতো, তো বাকি দিনগুলো ওরা এই মানে কোথা থেকে কি ভালো চাল পাওয়া যায়, আরও যা যা লাগে বিরিয়ানি তৈরি করতে, সেগুলো কী করে অ্যারেঞ্জমেন্ট করবে এইসব নিয়ে ওরা মানে চিন্তাভাবনা করতো। এবারে আমি বলি রূপকের বাড়িটা কীরকম ছিল। ও যেটা লিখেছে যে ওর বাড়িটা কিন্তু কোনো মেন রোডের উপরে ছিল না, ওদের বাড়িটা বেশ অনেকটাই ভিতরে, এবং মেন যে টাউন সেই মেন টাউন থেকে কিন্তু অনেকটাই ভিতরে ছিল। এবং ভিতরে বলতেও মানে ওদের বাড়িটা হচ্ছে মানে ভিতরে রাস্তা হলেও দেখবেন সেখানের মধ্যেও কিছু কিছু গলি থাকে, সেই গলিতে হয়তো 4-5টা বাড়ি থাকে, তারপরে হয়তো একদম পুরো ডেড এন্ড হয়ে যায়। তো এই রূপকের বাড়িটা কিন্তু ওরকমই একটা গলির মধ্যে ছিল, যেই গলিতে ঠিক 3-4টে বাড়ি ছিল, এবং 3-4টে বাড়ির পরে কিন্তু এই জায়গাটা একটা বড় দেয়ালে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। আর দেয়ালের যে পিছনের পার্টটা ছিল সেই জায়গাটা ছিল মানে একটা ফাঁকা মতো জায়গা, এবং সেই জায়গাটা কিন্তু হয়তো কারোর কেনাই জায়গাটা, কিন্তু ওই জায়গাটায় না মানে কোনো কনস্ট্রাকশন নেই, হয়তো 3 কাঠা মতো জায়গা হবে। তো সেটাকে ব্যারিকেড করা রয়েছে। আর বহুদিন থেকে যেহেতু জায়গাটা ফাঁকা থাকে, তো সেই জায়গাটায় না মানে মাঝে মধ্যে হয়তো কেউ একটু নোংরা ফেলে দিয়ে চলে গেল, বা জায়গাটা আর কি মোটের উপরে অপরিষ্কারই থাকতো বলা যেতে পারে। এবার যার ওই জমিটা ছিল, তো রূপক যেটা লিখেছে যে ওরা পার্টিকুলার জানে না যে জায়গাটা কার ছিল, তো তবে মাঝে মধ্যে দেখতো একটা লোক আসতো, এসে মাঝে মধ্যে জমি জায়গাটা একটু পরিষ্কার করে আবার চলে যেত। তো এইটুকুই ওদের জানা ছিল। এবারে বুঝতেই পারছেন যে মেন রোডের উপরে যেহেতু ওদের বাড়িটা নয়, তো সেই জন্য ওরা কি করতো মানে যে 3 দিন দোকান চলতো, বাকি যে সপ্তাহের দিনগুলো ছিল
মানে যখন আর কি লকডাউন ছিল তখন তো কোনো প্রশ্ন নেই, তবে আস্তে আস্তে যখন লকডাউনটা একটু একটু করে খুলে যায়, বা যেদিন যেদিন লকডাউনটা থাকতো না, বাজার করার জন্য যে টাইমটা অ্যালট করা হয়েছিল, তো সেই সময় ওরা কি করতো, যে মেন রোডের ধারে ওরা না মানে দাঁড়িয়ে থেকে, একটা বন্ধু হয়তো দাঁড়িয়ে থাকলো, এসে বলতো যে ভিতরে একটা দোকান হয়েছে খুব ভালো, আপনারা কিন্তু বিরিয়ানি ট্রাই করতে পারেন, মানে এরকম করে করে আর কি কাস্টমারদেরকে যাতে দোকানে নিয়ে আসা যায়। কারণ ওই জায়গাটাতে তো ওই গলি ছাড়া আর তো কেউ যাতায়াত করে না, ফলে কোনো মানুষ জানতেও পারতো না যে ওদের ওখানে একটা দোকান হয়েছে। তো এরকম করে মেন রোডের ধারে দাঁড়িয়ে এই রূপক অথবা বিজয় দুজনের মধ্যে একজন করে ওরকম মানে কাস্টমার যাতে দোকানে আসে সেই জন্য ওরা মেন রোডের ধারে দাঁড়িয়ে বলতো। তো এরকম করে আস্তে আস্তে ওদের মোটামুটি একটা বিক্রি শুরু হলো, এবং যে বিক্রিটা হওয়া শুরু হলো তাতে আস্তে 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 ওদের মানে প্রথম 3 দিন 4 দিন যেমন সেরকম একটা সেল হয়নি, ওদের লসই হয়েছিল, খুব অল্প পরিমাণ ওরা বিরিয়ানি বানিয়েছিল। তো সেই জায়গা থেকে কিন্তু ওদের একটু একটু করে সেল শুরু হলো। তো ওরা তো খুব আনন্দ পাচ্ছে, খুব খুশি যে এত কষ্ট করে জিনিসটা করা হলো এরকম একটা করোনা আবহে। অনেক মানুষ, যেহেতু ওরা খুব ভালো করে বিরিয়ানিটা বানাতো এবং দামটাও খুব রিজনেবল ছিল, তো অনেকে কি করতো, যে একটা বিরিয়ানি মানে একটা ফুল মিল, তো কিনে নিয়ে চলে যেত, 3 প্যাকেট 4 প্যাকেট এরকম করে প্যাকিং হতো। এবার ওদের তো ভীষণ ভালো লাগছে যে ঠিক আছে, অ্যাটলিস্ট হয়তো এই বিজনেসটা দাঁড়াবে, এরকম চিন্তা ভাবনা। এরকম করতে করতে মোটামুটি 3-4 মাস কেটে যায় এবং যথেষ্ট ভালোভাবেই রান করতে থাকে বিজনেস। এবার ওরা বাজারে যে জায়গাটা ছিল, মানে ওদের ওখান থেকে যে বাজারটা ছিল কাছাকাছি, তো সেই বাজারেই একজনের থেকে ওরা মুরগির মাংস কিনতো বিরিয়ানির জন্য। তো প্রথমে ওরা বিরিয়ানি দিয়ে শুরু করে, বিরিয়ানি দিয়ে শুরু করা 2 মাস পরে যখন দেখছে যে ওদের সেলটা মোটামুটি একটু ভালোই হচ্ছে, তো তখন ওরা আরও একটা আইটেম বাড়ায়। হুম। এরকম করে যখন চলছে, চলতে চলতে একদিন একটা ঘটনা ঘটে। সেই ঘটনাটা কি? সেই ঘটনাটা হচ্ছে যে মানে এই রূপক আর বিজয় দুজনে মিলেই মোটামুটি দোকানটা চালাতো। এবার মানে যখন রান্নাটা ওরা দুজনে মিলে করতো, এবার আমি বললাম যে কখনো কখনো কি হতো, যে হয়তো অনেকক্ষণ কোনো কাস্টমার আসছে না, তো হঠাৎ হয়তো বিজয় বলল যে আমি দোকানে থাকছি, রূপক তুই যা, তুই গিয়ে একটুখানি মেন রোডের সামনে মানুষজনকে বল, কারণ নালে তো মানুষ বুঝতে পারবে না যে আমরা এখানে দোকান খুলেছি। আর করোনার সময় এমনি রাস্তাঘাটে লোক ভীষণই কম, প্রয়োজন ছাড়া কেউ বেরোতো না। তো এরকম একটা সময় বিজয় দোকানে আছে আর রূপক গেছে মেন রোডের সামনে লোকজনকে বলতে আর কি। তো এবার ঘটনাটা কি ঘটে, হঠাৎ করেই বিজয়ের যে দোকান আছে, তো সেই টাটকা মোটামুটি ওদের বিরিয়ানির দোকানটা স্টার্ট হতো হচ্ছে ওই বিকেল 6টা থেকে স্টার্ট হতো। আর মানে যে টাইমটা আর কি প্রথমে যে সরকার থেকে বেঁধে দিয়েছিল যে এইটুকু টাইমেই দোকান খোলা যাবে, তো মানে ওরা ওই টাইমটাতেই মেনটেন করে দোকানটা খুলতো। এরপরে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে যে একদিন এরকম বিজয় দোকানে আছে আর রূপক ওরকম মেন রোডের সামনে মানে একটা চায়ের দোকান ছিল, একটা বড় এমনি মানে জাস্ট গ্রসারি শপিং এর একটা দোকান ছিল, তো সেখানে মোড়ের মাথাটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে বলতো যে আমরা একটা নতুন দোকান খুলেছি, ভালো লাগলে একবার ট্রাই করতে পারে। তো এরকম বলতেও গেছে আর বিজয় একা দোকানে রয়েছে। এমন সময় একটা মেয়ে আসে ওই দোকানে, ওদের ওই বিরিয়ানির দোকানে। এবার আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে জায়গাটা কিন্তু মানে ওদের মানে রূপকের যে বাড়ির সামনের যে জায়গাটা, সেখানে কিন্তু খুব বেশি লোকের যাতায়াত নেই, কারণ ওই গলিতে দিয়ে কোনো এক্সিট নেই, ফলে কেউ বেরোতে পারবে না ওই রাস্তা দিয়ে ধরে অন্য কোনো রাস্তায়। একমাত্র যাদের ওই বাড়ি ঘর ওখানে আছে তারাই ওখান দিয়ে মেনলি যাতায়াত করে। এবার ওই মেয়েটা যখন এসছে, তো স্বাভাবিকভাবেই বিজয় ভেবেছে যে নিশ্চয়ই সে বিরিয়ানি কিনতেই এসছে, তো তাকে জিজ্ঞেস করেছে যে কি দেবো। তো মেয়েটা বলে যে তার 1 প্যাকেট বিরিয়ানি দরকার। এবার এখানে একটা জিনিস বলে রাখি, ওরা যে বিরিয়ানির যে দোকানটা খুলেছিল সেখানে কিন্তু ওই প্লেটে করে বিরিয়ানি খাওয়ার ব্যবস্থা ওরা করতে পারেনি। ওরা ওই প্যাকেট কিনে আনতো, ওই প্যাকেট করে করেই বিক্রি করতো। তো বলেছে মেয়েটা যে আমি বিরিয়ানি নেবো একটা। তো ও একটা 1 প্যাকেট চিকেন বিরিয়ানি প্যাক করে দিয়েছে। এবার সেই সময় ওরা যে বিরিয়ানিটা বেচতো, সেই 1 প্যাকেট বিরিয়ানির দাম ওরা রেখেছিল 55 টাকা, যেটাও লিখেছে ইমেলে। তো 55 টাকা চেয়েছে, এবার প্যাকেট করে দিয়েছে। এবার এক্সপেক্টেড যেটা সেটা হচ্ছে যে কাস্টমার এসছে বিরিয়ানিটা কিনতে, সে 55 টাকা দিয়ে দেবে। তো সেই মেয়েটা কি করেছে, মেয়েটা বিরিয়ানিটা নিয়ে
চলে যাচ্ছি। তো বিজয় বলেছে যে দিদি পয়সাটা দিয়ে যান, 55 টাকা, আপনি টাকাটা এখনো দেননি। তো মেয়েটা না তখন পিছন ফিরে তাকিয়েছে, পিছন ফিরে তাকিয়ে না ও মানে ওর দিকে খুব রাগান্বিত দৃষ্টিতে তাকিয়েছে, মানে এমন করে তাকাচ্ছে যেন ওকে খুব খারাপ কোনো কথা বলেছে, এরকম আর কি। তো বিজয় তো কিছুই বুঝতে পারছে না যে ব্যাপারটা কি হলো, আমি টাকা চাইলাম, মেয়েটা এভাবে তাকাচ্ছে কেন। যাই হোক, তো কিছু তো বুঝতে পারলো না। তো এবারে মেয়েটা তখন বলছে যে আমার কাছে টাকা নেই। তো বিজয় খুব রাগ হয়ে গেছে, মানে একেই তখন মানে ওরা খুব স্ট্রাগল করছে নিজেদের ব্যবসাটাকে দাঁড় করানোর জন্য, সেই অবস্থায় মেয়েটা বিরিয়ানি নিতে এসছে, নিয়েও নিয়েছে, আবার অথচ ওকে টাকা দিচ্ছে না, বলছে ওর কাছে টাকা নেই। তো বিজয় বলছে যে আপনি তো আমাকে সেটা আগে বলেননি আপনার কাছে টাকা নেই, আমি তো আপনাকে প্রথমেই বললাম যে 1 প্যাকেট বিরিয়ানি 55 টাকা, তো আপনি তখন বলতে পারতেন। তো মেয়েটা তখন কি করেছে, মেয়েটা চুপ করে দাঁড়িয়ে আছে আর খুব রেগে রেগে ওর দিকে তাকাচ্ছে। তো বিজয় তো গজগজ করছে, ভাবছে যে দেখো টাকা না দিয়ে বিরিয়ানি নিয়েছে, আবার এই আমাকে এরকম দেখাচ্ছে, রাগ দেখাচ্ছে। তো মেয়েটা তখন কি করেছে, কিচ্ছু বলেনি, কিছুক্ষণ ওরভাবে তাকিয়ে রয়েছে, আর বিজয়ও বুঝতে পারছে না যে কি করবে, আর ও তখন দোকানে একা। তো মেয়েটা কিছুক্ষণ পরে ওর সামনে একটা বেঞ্চ মতো ছিল, তো সেই বেঞ্চের উপরে থাম করে ওই বিরিয়ানির যে প্যাকটা করেছিল সেই প্লাস্টিক সহ প্যাকটাকে থাম করে রেখেছে, রেখে না হঠাৎ করে থুতু ফেলেছে সামনে। এবার মানে একটা জায়গায় খাবার বিক্রি হচ্ছে, সেখানে হঠাৎ করে এরকম থুতু ফেলা, তো বুঝতেই পারছেন এটা কতখানি মানে বাজে একটা ব্যাপার। তো স্বাভাবিকভাবেই, খুব স্বাভাবিকভাবেই বিজয় কিন্তু খুব রেগে যায়, এবং ও তখন ভিতর থেকে বেরিয়ে এসে বলছে এটা আপনি কি করলেন, আপনি টাকা দেননি, আপনি আগে সেটা আমাকে বলেনও নি যে আপনার কাছে টাকা নেই, আপনি বিরিয়ানির প্যাকেটটা রাখলেন এবং আপনি সামনে থুতু ফেললেন, এটা এটা কি ধরনের ব্যবহার আপনার। এই জটা যখন বিজয় বলে ওই মেয়েটিকে, মেয়েটা প্রচণ্ড রেগে যায়, মানে প্রচণ্ড রেগে যায়, মানে প্রচণ্ড রেগে যায়। মেয়েটা বলছে যে মানে আমি বেশ করেছি থুতু ফেলেছি, আমি আবারও ফেলবো, তোদের দোকান চলবে না, তোদের দোকান ধ্বংস হয়ে যাবে, তোরা ধ্বংস হয়ে যাবি, এরকম নানান টাইপের উল্টো পাল্টা কথা তো বলেই। এবং যখন বিজয় রেগে গিয়ে, স্বাভাবিকভাবেই যে কোনো মানুষ একটা নতুন কাজ করছে, তাকে টাকা দেয়নি, তার দোকানের সামনে এভাবে থুতু ফেলেছে, তো স্বাভাবিকভাবেই সে একটু রেগে যায়। এবং এভাবে যখন সেও মানে বিজয় একটু চেঁচামেচি শুরু করেছে যে আপনি তো খুব খারাপ মানুষ, আপনি এরকম কেন করলেন, এরকম যখন নানান কথাবার্তা হচ্ছে, তখন আশপাশ থেকে না মানে কয়েকজন করে বেরিয়ে এসছে লোক, মানে আশপাশের ঘর থেকে। তো তখন মেয়েটা যখন একটুখানি বেগতিক বুঝেছে যে না এবার তার ব্যাপারটা বাজে হয়ে যাচ্ছে, তো তখন মেয়েটা বিভিন্ন ধরনের খারাপ কথা, কুমন্তব্য, তারপরে মানে বলে না যে অভিশাপ দেওয়া টাইপের কথাবার্তা, তোদের দোকান চলবে না, তোরা ধ্বংস হয়ে যাবি, তোদের দোকানে কিচ্ছু বেচা কেনা হবে না, এরকম নানান কথা বলে, ইভেন মেয়েটা নাকি রীতিমতো খারাপ খারাপ শব্দ ইউজ করতে থাকে যেগুলো খুবই ডিসরেসপেক্টফুল। তো সেরকম কথা বলতে বলতে মেয়েটা ওই গলি দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে চলে যায়। এবার এই মধ্যে রূপক ফিরে এসছে। তো রূপক ফিরে এসছে, আরও 2-3টে তার মধ্যে কাস্টমার চলে এসছে, তারাও বিরিয়ানি কিনেছে। এবারে আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, ওই যে মেয়েটা এসছিল সেই মেয়েটা কিন্তু মুখে মাস্ক পরেছিল। তো তখন মাস্ক তো মানে বাধ্যতামূলক ছিল, তো যে কোনো মানুষকে বাইরে বেরোলে মাস্ক পরতেই হবে, এরকম একটা ব্যাপার ছিল, আপনারা সকলেই জানেন। তো রূপক এসছে, এবং রূপক এসে যখন পুরো বিষয়টা শোনে ওরও খুব খারাপ লাগে এবং ও খুব রেগে যায় যে কোন মেয়ে এসে এরকম ঝামেলা করলো। তারপরে যাই হোক, যে জায়গাটাও থুতু ফেলে সেই জায়গাটা ওরা আবার স্যানিটাইজার দিয়ে সমস্ত কিছু দিয়ে যা যা করণীয় করার পরিষ্কার করে। কিন্তু ওই যে ব্যাপারটা দোকানের মধ্যে ঘটলো, এই বিষয়টা যেহেতু বিজয়ের চোখের সামনে ঘটনাটা ঘটেছিল, ওর না খুব খারাপ লাগে। হুম ওর মনে হয় যে কি বাজে একটা ঘটনা ঘটলো, এরকম তো ঘটা উচিত ছিল না। খুব স্বাভাবিকভাবেই যে কোনো মানুষেরই খারাপ লাগতেই পারে। তো যাই হোক, তো সেদিনকার মতো তো সমস্ত মানে ওদের টাইম ওভার হয়ে গেল, তখন তো একটা নির্দিষ্ট তার টাইম অবধি দোকান খোলা যেত। তো সেদিন মোটামুটি বিক্রিবাট্টা ভালোই হয়। যাই হোক, তো মানে বিজয় এত বাজে লাগে ব্যাপারটায়, তো বিজয় তো বলছে যে আমি এরপরে মেয়েটাকে যেদিনই আসতে দেখবো, এই সামনে দিয়েও যদি আসতে মানে দেখি, আমি কিন্তু মেয়েটাকে ধরে জিজ্ঞেস করবো যে কেন এরকম অসভ্যতাটা করলো, আমরা ওর কি ক্ষতি করেছি। যাই হোক, তো এভাবে কেটে যায় 3-4 দিন, মানে মোটামুটি ওদের দোকান ঠিকঠাকই চলছে। হঠাৎ করেই, আমি আপনাদেরকে আগেও বলেছি যে মানে দোকানে যা রান্নাবাড়ি হতো সেটা কিন্তু বিজয়
আর রূপক মিলিয়েই করতো। আর কিছু কিছু ক্ষেত্রে ওর মা মানে রূপকের মা কিছু কিছু হেল্প করতেন, হয়তো পেঁয়াজটা কেটে দিলেন, হয়তো আলুটা কেটে দিলেন, একটু কখনো হয়তো মশলা কুটে দিলেন, এরকম টুকটাক হেল্প ওর মা করতো, যেহেতু দোকানটা রূপকদের বাড়িতেই ছিল। এইবার যে ঘটনাটা ঘটে, হঠাৎ করেই এই এই ঘটনাটার এই মেয়েটা এসে এরকম ঝামেলা করার দিন 10 পরে তখন পরিস্থিতি আরেকটু বেটার হয়েছে। এবার হঠাৎই দেখা যায় যে বিরিয়ানি ওরা বানাচ্ছে প্রত্যেকদিন যেরকমভাবে ওরা বানায়, তো বানাতে বানাতে হঠাৎই যখন বিরিয়ানিটা ওরা মানে চালের সাথে বিরিয়ানি লেয়ারিং করবে, ঠিক সেই মোমেন্টে হঠাৎই রূপক বুঝতে পারে যে মাংসগুলো দেয়া রয়েছে, মানে বুঝতেই পারছেন একটা মোটামুটি মাঝারি সাইজের হাঁড়িতে ওরা তখন বিরিয়ানিটা বানায়, তো খাটাখাটনি তো অনেক আগে থেকেই শুরু হয়ে যায়। সব কিছু হয়ে যাওয়ার পরে যখন ওরা বিরিয়ানির হাঁড়িটাকে দমে দেবে, ঠিক সেই মুহূর্তে বুঝতে পারে রূপক যে মাংস যেগুলো রয়েছে, যে চিকেনগুলো রয়েছে, চিকেনের পিসগুলো যে রয়েছে, সেখান থেকে একটা কীরকম হালকা গন্ধ বেরোচ্ছে, এবং সেই গন্ধটা খুব একটা ভালো গন্ধ নয়। তো একটা পিস এরকম হাতে নিয়ে একটু দেখতে দেখতে বুঝতে পারে যে ওই পিসগুলো থেকে একটা খুব বাজে রকমের গন্ধ বেরোচ্ছে, মানে অ্যাজ যে মাংসগুলো পচে গেছে। এবার দেখুন, যতই গরমকাল হোক বা যাই হোক, প্রত্যেকটা জিনিসেরই তো একটা নিজস্ব শেলফ লাইফ থাকে। আর ওরা এই বিরিয়ানির ব্যাপারটা কিভাবে বানাতে হবে, কিভাবে কি করতে হবে, সেই বিষয়টা ওরা মোটামুটি জানে। আর যেখান থেকে ওরা মাংস কেনে, সেই যে মানে যার থেকে আর কি মাংসটা নেয়, সে ওদেরই ওখানকার নিকটবর্তী বাজারের একজন বিক্রেতা। তো তার থেকে প্রত্যেক দিনই মানে যখনই যখন আর কি যেদিন যেদিন ওদের দোকান খোলার থাকে, ওরা ভালো মাংস নিয়ে আসে। আর মাংসটা তার আগে কষানোও হয়েছে, ফলে এতটা সময়ের মধ্যে মাংসগুলো কিছুই হলো না। জাস্ট হয়তো মাংসটা কষানো হয়েছে এবং দমে বসানোর মাঝখানে হয়তো ম্যাক্সিমাম 1 থেকে 1.5 ঘন্টার গ্যাপ রয়েছে, এবং সেই 1 থেকে 1.5 ঘন্টার গ্যাপের মধ্যে কি করে পুরো মাংসটা পচে গেল, এটা না ওরা কিছুতেই বুঝতে পারে না। তো এই বিষয়টা প্রথম রূপক লক্ষ্য করে, এবং রূপক বিষয়টা লক্ষ্য করার পরে বিজয়কে ডেকেছে, এবং বিজয়কে যখন দেখায় মানে ডেকে দেখায়, তখন বিজয় বলছে যে হ্যাঁ, মাংসটা তো পচে গেছে মনে হচ্ছে। তো ওরা তখন একটুখানি মাংসটাকে একটুখানি মানে নিয়ে জাস্ট একটু সামান্য মুখে দিয়ে যখন টেস্ট করছে, দেখছে যে পুরো মাংসটা পুরো তেতো হয়ে গেছে। ভাবুন একবার, মানে একটা মাংস তেতো কি করে হওয়া সম্ভব? এবার ওদের কাছে যখন এই পুরো বিষয়টা সামনে আসে, ওদের তো মাথায় হাত, যে মানে এই যে সমস্ত দোকানদাররা ধরুন, বিশেষত যারা ছোট থেকে মাঝারি ব্যবসায়ী, তারা এই যে 1 হাঁড়ি বিরিয়ানি যে বানায়, খুব বেশি বড় হাঁড়ি ছিল না, ও যেটা লিখেছে মাঝারি হাঁড়ি, কিন্তু সেটার পিছনেও না প্রচুর পরিশ্রম থাকে, বেশ কয়েক ঘন্টার পরিশ্রম থাকে। এবার এত কিছু করে শেষ মুহূর্তে যখন দমে বসাবে, সেই সময় যখন ওরা বুঝতে পারে যে ওদের মাংসটা পচে গেছে, এরকম তেতো লাগছে, তখন বুঝতেই পারছেন সেই মানুষগুলোর মনের অবস্থা কীরকম হয়। তো ওদের খুবই বাজে লাগে, এবং সঙ্গে সঙ্গে ওরা যার থেকে মাংসটা নেয় তাকে ফোন করে, এবং ফোন করে তাকে বলছে যে আপনি এতটা খারাপ মাংস আমাদের দিলেন, আমরা এত খাটাখাটনি করলাম, এখন দেখছি মাংসটা পুরো খারাপ হয়ে গেছে। তো সেই লোকটা তো বলছে না, আমি তো খারাপ মাংস দিইনি, আমি অলওয়েজ ভালো মাংস দিই, আপনারা নিজেরা দেখে নিয়ে যান, আপনি তো দেখেন আমি আপনাদের সামনেই মুরগি কাটি, মুরগিতে তেতো হবে কি করে, খারাপ গন্ধ তো বেরোনোর কোনো কথা নয়। তো সমস্ত কিছু ওরা চিন্তা করে যে ওরা মাংসটাকে রান্না কতক্ষণ করেছে, কতক্ষণ মাংসটা এমনি পড়েছিল, সমস্ত কিছু মিলিয়েও এটা কিছুতেই ওরা বুঝতে পারে না যে মাংসটা খারাপটা হলো কখন, বা কি করেই বা খারাপ হলো, কেনই বা খারাপ হলো, এটা কিন্তু ওরা বুঝতে পারে না। এই রকম অবস্থা যখন ক্রিয়েট হয়, তখন না মানে সেদিন ওদের মানে দোকান বন্ধ করে দিতে হয়, কারণ ওই মুহূর্তে যে মুহূর্তে আর কি বুঝতে পারে, তো সেই মুহূর্তে আবার নতুন করে মাংস কিনে এনে আবার বিরিয়ানি বানানো, এটা ইম্পসিবল। তো যাই হোক, তো সেদিনকার মতো তো ওদের কোনো ব্যবসা হলো না, পুরো দোকান বন্ধ করে রাখতে হলো। বেশ কয়েকজন কাস্টমার এসে ফিরে যায়, মানে তারা ওদের দোকানের বিরিয়ানি বেশ পছন্দ করেছিল। তো 3টে মাস ভালোভাবে যখন চললো, তারপরে যখন এই প্রথম একটা এরকম বাজে সিচুয়েশন এলো, তখন না ওরা স্বাভাবিকভাবেই খুব মানে খুব মন খারাপ হয়ে যায় ওদের, যে ব্যাপারটা কেন হলো, কী জন্য হলো, আমরা তো সব কিছু ঠিকই করেছিলাম, এরকম তো আমাদের সাথে হওয়ার কথা ছিল না। যাই হোক, তো
ওরা কিছুই বুঝতে পারে না, ওরা তো মনে মনে ঠিকই করে নেয় যে এর থেকে আমরা যার থেকে মাংস নিচ্ছি তার থেকে আর মাংস নেওয়া যাবে না, এটা আমাদের অনেক বড় লস হলো। কারণ ওই মাংসটা প্রিপেয়ার করার জন্য মশলাপাতি সমস্ত কিছুই লেগেছে। তো ওরা ভাবলো যে না, আমরা পরের দিনই দোকান করব এবং পরের দিন যে দোকান যে আমরা খুলবো এবং তার জন্য যে আমরা বিরিয়ানি রান্না করব তার জন্য আমরা অন্য কোনো মাংস বিক্রেতার থেকে মাংস কিনবো। ভালো কথা। এবার ওরা অন্য একটা মাংস বিক্রেতার থেকে মাংস কেনে, সেখান থেকে ওরা দেখে শুনে পরখ করে মাংস নিয়ে আসে এবং সেদিন কিন্তু খুব ভালো রকমভাবেই ওরা বিরিয়ানিটা বানাতে পারে, খুব ভালো, কোনো প্রবলেম নেই, সেদিন ভালো বিক্রি বাট্টাও হয়। এরপরে ওরা ঠিক করলো যে এই লোকটা ভালো দিচ্ছে, তো এর থেকেই আমরা মাংসটা কিনবো। শুরু হলো তার থেকে মাংস কেনা। এই ঘটনার ঠিক 3 দিন পরের একটা ঘটনা বলছি। মানে প্রত্যেকটা সময় এই যে যারা এই ধরনের বিরিয়ানি বানায় তাদের কিন্তু একটা মোটামুটি একটা আন্দাজ থাকে যে কতক্ষণ কোন জিনিসটার জন্য কতক্ষণ সময় দিতে হবে। এবার এটা যারা প্রথম প্রথম রান্নাটা করে তাদের কিন্তু মাঝে মধ্যে একটু গন্ডগোল হয়ে গেলেও যেতে পারে, কিন্তু যারা কাজটা প্রত্যেক দিনই প্রায় করছে তাদের তো ভুল হওয়ার কথা নয়। কিন্তু হঠাৎই একদিন দেখা যায় যে ওই বিরিয়ানিটা যখন দমে বসানো হয়েছে, প্রত্যেক দিন ওই পরিমাণ বিরিয়ানি ওই রকম আঁচের মধ্যেই কিন্তু ওরা বসায় এবং প্রত্যেক দিনই খুব ভালো ঝরঝরে বিরিয়ানি হয়। বাট সেদিন যেটা দেখা গেল যে বিরিয়ানিটা বসানো হয়েছে এবং বিরিয়ানিটা প্রথম দিকে যেরকম হয় যে বিরিয়ানিটা যখন একটু একটু করে আস্তে আস্তে দমটা মানে পারফেক্ট হতে থাকে তত একটা খুব সুন্দর সুঘ্রাণ বেরোয়। তো সেদিনও কিন্তু সেরকম প্রথমে হয়, খুব সুন্দর একটা গন্ধ বেরোয় এবং তার ঠিক পরে মানে আস্তে আস্তে পুরো জায়গাটায় বাজে দুর্গন্ধ এবং কোনো একটা কিছু প্রথমে একটা বাজে দুর্গন্ধ টাইপের বেরোতে থাকে এবং তার কিছুক্ষণ পর থেকে রীতিমতো পোড়া গন্ধ আসতে থাকে। হুম। তো এইটা যখন ওরা যখন বুঝতে পারে যে একটা বাজে রকমের গন্ধ আসে, তো সঙ্গে সঙ্গে হাঁড়িটাকে নামিয়ে নেওয়া হয় এবং নামিয়ে নেওয়ার পরে ওই যে আটা দিয়ে যে মুখটাকে সিল করা হয়, তো সেটাকে যখন খুলে ওরা যেটা দেখে সেটা দেখে ওদের চক্ষু চড়ক গাছ হয়ে যায়। সেটা কি দেখেছিল জানেন? ওরা দেখছে যে আচ্ছা, ধরুন আপনি একটা এরকম কিছু রান্না করছেন, ধরুন আপনি একটা নর্মাল ভাত রান্না করছেন। এবার সেই ভাতটা যদি কোনো সময় ভাতের মধ্যে যে জলটা আছে সেই জলটা যদি কমে যায়, কি হবে যে ভাতটা হয়তো আস্তে 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 পাত্রের সাথে স্টিক করতে থাকবে এবং আস্তে আস্তে যখন বেশি পরিমাণে স্টিক করতে থাকবে এবং যখন জল একেবারেই থাকবে না, তখন কি হবে, ভাতটা আস্তে আস্তে একটু লেগে লেগে পোড়া শুরু করবে, তাই তো? এবং সেক্ষেত্রে কি হবে, যে পাত্রের সাথে মানে একদম ভাতের যে নিচের লেয়ার, যে লেয়ারটা পাত্রের সাথে কানেক্টেড, সেই জায়গাটাই আগে পুড়বে। বাট এক্ষেত্রে দেখা যায় পুরো উল্টো জিনিস। এক্ষেত্রে ওরা যখন ওই মানে ঢাকনাটা যখন ওই হাঁড়ির ঢাকনাটা খোলে তখন ওরা দেখতে পায় যে পুরো বিরিয়ানিটা মানে একদম বটম লেয়ার টু টপ লেয়ার পুরো বিরিয়ানিটা একদম পুড়ে ঝামা হয়ে গেছে, একদম পুরো কয়লা কালো। এইটা যখন ওরা দেখে ওরা নিজেরাই প্রচণ্ড অবাক হয়ে যায় এবং ওরা বুঝতে পারে না যে ব্যাপারটা কি হলো। মানে এভাবে একটা বিরিয়ানি কি করে পুড়তে পারে, এটা তো সম্ভবই নয়। আর যে পরিমাণ পুড়েছে, যেভাবে পুরো কালো হয়ে গেছে, এরকমভাবে পোড়ার জন্য তো মানে প্রচণ্ড ধোঁয়া বেরোনোর কথা থাকে, কিন্তু সেই পরিমাণ ধোঁয়া বা সেই পরিমাণ কিন্তু ব্যাপার ওরকম হয়নি। আর সব থেকে যেটা অদ্ভুত বিষয় সেটা হচ্ছে যে ওরা কতটা মানে চাল, কতটা মাংস কিভাবে দিতে হবে, তাতে যদি জলও দিতে হয় সেটা কতটা কি দিতে হবে, সমস্ত কিছু কিন্তু ওরা মানে প্রিডিফাইন্ড, ওরা জানতো। এবং এটা কিন্তু ওরা প্রথম প্রথম করছে তা নয়, ওরা এই ব্যাপারটার মধ্যে মানে প্রায় 3.5 মাস হয়ে গেছে তখন ওরা বিরিয়ানি বানাচ্ছে। এবং যেটা রূপক ইমেলে লিখেছে যে ওরা প্রথম 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 যখন বিরিয়ানি বানাতো তখনও কিন্তু ওদের কোনো দিন এভাবে বিরিয়ানি পোড়া লাগেনি। আর পোড়া যদি লাগতো সেটাও অল্প একটু লাগতো বা একদম নিচের লেয়ারটা লেগে গেল, উপরের লেয়ারটা ঠিক থাকলো, ম্যাক্সিমাম এটা হতে পারে। বাট এক্ষেত্রে যেটা হলো পুরো বিরিয়ানিটা পুরো কালো হয়ে পুরো ঝামা হয়ে গেল। এবং ওদের যে দোকান ছিল সেখানে না মোটামুটি ওই 6:30 7টা থেকে লোক আসতো এবং প্রত্যেকটা লোক কিন্তু সেদিন ফিরে যায়, কারণ ওইভাবে যে বিরিয়ানি পুড়ে গেছে সেই পোড়া বিরিয়ানি তো আর কাউকে দেওয়া সম্ভবপর নয়। এই বিষয়টা যখন হয় তো তখন তো মানে এই রূপক এবং
ওর যে বন্ধু বিজয়, এরা দুজনেই কিন্তু খুব মানে চিন্তায় পড়ে যায় যে এর ব্যাপারটা হলো কি করে, এরকম তো ঘটার কথা নয়, এরকম ঘটনাটা ঘটলো কি করে। যাই হোক, তো সেদিন ওদের খুব মন খারাপ হয়ে যায় এবং বুঝতে পারে না যে কি ব্যাপারটা হচ্ছে, মানে কেন হলো ব্যাপারটা। এবারে এই যে দুই বন্ধু রূপক এবং বিজয়, রূপক কিন্তু ব্যাপারটা ভাবছে যে ঠিক আছে, হয়তো আমাদেরই কোনো ভুল ছিল, বা হয়তো কোনোভাবে দেখবেন মাংস থেকে যখন আমরা মাংস কোথাও কোনো ঢেকে রান্না করা হয়, তো সেখান থেকে একটা জল বেরোয়। তো ভাবছে যে হয়তো মাংসটার থেকে সেরকমভাবে জল বেরোয়নি, বা কিছু একটা হয়তো রান্নার দিক থেকেই গন্ডগোল আমাদেরই হয়েছে। এবারে এটা কিন্তু রূপকের চিন্তাভাবনা ছিল, কিন্তু ওর বন্ধু যে বিজয়, সে কিন্তু প্রথম থেকেই না একটুখানি স্কেপটিক্যাল ছিল। মানে ওর কেন জানি না মন কিছুতেই মানছিল না যে এই ঘটনাটা স্বাভাবিক কোনোভাবে ঘটতে পারে, মানে এই বিষয়টাও একেবারেই মন থেকে মেনে নিতে পারছিল না। ওর বারবারই বিজয়ের মনে হচ্ছিল যে কিছু একটা গন্ডগোল আছে, নাহলে হঠাৎ করে আমাদের এতটা খারাপ অবস্থা কি করে হলো, মানে এইভাবে আমাদের বিরিয়ানিটা পুড়ে যাবে এটা কি করে সম্ভব। ঠিক আছে, কিন্তু ও মানে মন থেকে মেনে না নিতে পারলেও ওর মনে তখন একটা বিষয় আসছিল, কিন্তু সেই বিষয়টা সম্পর্কে না ও মানে রূপকের সাথে আর কথা বলেনি। কারণ ওর মনে হয়েছিল যে আমি এটা আবার রূপককে বলবো, রূপক আবার কি ভাববে, ও হয়তো ভাববে আমি ভুল কথা বলছি। তো এরকম নানান চিন্তাভাবনা করে ও না আর কিছু বলে না। এরপরে মানে ঠিক এর পর দিন থেকে ওরা একটা বিষয় খেয়াল করতে লাগলো, সেটা হচ্ছে ওরা যখনই বিরিয়ানি বানানোর জন্য দোকানের কাজকর্ম শুরু করছে, ঠিক সেই মুহূর্তেই কোনো না কোনো একটা প্রবলেম আসছে। যেমন আমি বলি, ওরা মানে এই রূপকের বাড়িতেই তো ওরা রান্নাটা করতো, বাড়ির সামনেতে। তো অনেক পুরোনো দিনের বাড়ি ওদের, একটা অ্যাসবেস্টাস মানে পুরো পাকা বাড়ি ওদের ছিল না, অ্যাসবেস্টাসের চাল দেওয়া। তো সেখানে একটা ফাঁকা জায়গায় ওরা একটা উনুনে বিরিয়ানিটা রান্না করতো, কাঠের জাল দিয়ে রান্না করতো। এবার একদিন দেখছে যে পুরো শুকনো কাঠ, সেটাকে বারবার জ্বালানোর চেষ্টা করা হচ্ছে, কোনো কারণ নেই, কিন্তু এমন নয় যে বৃষ্টির জলে কাঠ ভিজে গেছে বা উনুন ভেজা, সেরকম কিন্তু কিচ্ছু নয়। বাট কোনো কোনো না কোনো কারণে আগুন জ্বলতে চাইছে না। যদি বা আগুন জ্বললো, সে ওরা মাংসগুলোকে কষাচ্ছে সেটা ঠিক মতো হচ্ছে না, অথবা জল ফুটতে প্রচুর দেরি করছে, এরকম নানান রকমের বাধা বিপত্তি কিন্তু ওদের আসতে লাগলো। এবার প্রথম প্রথম যখন এই সমস্যাগুলো হলো, তখন কিন্তু ওরা অতটা না ব্যাপারটা বুঝতে পারেনি। বিশেষত রূপক কিন্তু একেবারেই ব্যাপারটাকে খুব ন্যাচারালি, খুব ক্যাজুয়ালি দেখছিল যে ঠিক আছে, কাজ করতে যাচ্ছি, কাজ করতে গেলে প্রবলেম হতেই পারে, কোথাও কোনো বাধা বিপত্তি আসতেই পারে। ও কিন্তু ব্যাপারটাকে খুব মানে অন্যরকমভাবে দেখছিল। কিন্তু বিজয়ের মনে প্রথম থেকেই একটা খটকা লাগা শুরু হয় যে এতদিন এই 3.5 মাস দোকান খোলা হয়েছে, সেই 3.5-4 মাসে কোনো সমস্যা হলো না, হঠাৎ করে এখনই এত সমস্যা কেন হচ্ছে। আচ্ছা, এর মধ্যে আবার একটা বিষয় হলো যে পরপর দুদিন 2 থেকে 3 জন কাস্টমার ওদের যারা ছিল, তারা ওদের কাছে এসে কমপ্লেন করলো যে ওদের মানে মানে ওদের বাড়ির লোক আর কি, যারা একদম সুস্থ সবল ছিল, তারা ওদের দোকানের বিরিয়ানি খেয়ে ঠিক খাওয়ার পরের মুহূর্তেই তাদের শরীর খারাপ হয়ে যায়। এবং এই ঘটনাটা পরপর 2 দিন, একটা দুটো নয়, 3টে থেকে 4টে কাস্টমার এসে কিন্তু ওদের দোকানে কমপ্লেন করে। এবং এই কমপ্লেনটা যখন ওরা পায়, ওরা নিজেরাও খুব অবাক হয়ে যায়। কারণ ওদের বিরিয়ানি মানে মোটামুটি আর কি প্রথম দিকে তো অতটা সেল হতো না, কিন্তু পরের দিকে যখন ওদের সেল বেড়েও যেত, কিন্তু পুরোপুরি একদম পাত্র শূন্য হয়ে যাচ্ছে ওরকম তো হতো না, হয়তো কিছুটা পড়ে থাকতো বিরিয়ানি, সেটা হয়তো সব মিলিয়ে 1 প্যাকেটও হবে না। তো যেটা সব মিলিয়ে 1 প্যাকেটও বিরিয়ানিটা হবে না, সেটা তো আর অন্য কোনো কাস্টমারকে বেচা যাবে না, তো সেটা ওরা নিজেরাই খেয়ে নিত। বাট ওরা যখন শুনলো যে 2-3-4জন কাস্টমার এসেভাবে কমপ্লেন করেছে, পরপর 2 দিন যখন কমপ্লেন করলো, তখন না ওরা খুব অবাক হয়ে গেল যে আমাদের দোকানে তো সব কিছু ঠিকই ছিল, তাহলে হঠাৎ করে আমরাও সেই বিরিয়ানি কিছুটা অংশ খেয়েছি, আমাদের কিছু হলো না, কাস্টমারের কী করে হলো। আর দেখুন, একজন যদি এসে বলে সেটা তাহলে মানাও যেতে পারে যে সে ভুল বলছে, বা তার হয়তো কোথাও ভুল হয়েছে, সে অন্য কিছু খেয়ে তার পেটের সমস্যা হয়েছিল। বাট 3-4জন কাস্টমার এসে তাদের বাড়ির লোকের এই ধরনের ব্যাপারের কথা বলবে, এটা একটু অস্বাভাবিকই লাগে। তো যাই হোক, তো ওরা তো আর সেটাকে নিয়ে আর কী বলবে, কিছু চিন্তাভাবনা করবে, তো ওরা ভাবলো যে ঠিক আছে, হয়তো কোথাও না কোথাও কোনো সমস্যা হয়েছিল।
বাট এর পরে যেটা ঘটলো সেটা কিন্তু প্রচণ্ড একটা মারাত্মক ঘটনা। এবার সেটা আমি বলি। একদিন ঠিক রাত 9টা নাগাদ, ওদের মোটামুটি দোকান ওরা 9:30টার মধ্যে বন্ধ করে দিত। আর এমনিতেও করোনার আবহে মানুষ খুব বেশিক্ষণ তো বাড়ির বাইরে থাকতো না, তো ওরা 9:30টায় বন্ধ করে দিত। এবার ঠিক রাত 9টার সময় তখন কিন্তু বিজয় এবং রূপক দুজনেই দোকানে ছিল। তো দুজনেই দোকানে রয়েছে এবং মোটামুটি সব গুটিয়ে টুটিয়ে নিচ্ছে। এমন সময়, তখন রাত 9টা বাজে প্রায়, দোকানে একটা একজন মানুষ আসে এবং তার না পুরো একজন ভদ্রমহিলা, এবং তার মুখ চোখটা না কাপড় দিয়ে ঢাকা। আর দেখবেন যে করোনা আবহে যারা ধরুন মাস্ক পরতো না, তো তারাও অনেক সময় মুখটা একটুখানি ওড়না জাতীয় কিছু দিয়ে কাপড় দিয়ে ঢেকে নিয়ে বেরোতো। তো ওরকম করেই একজন এসছে এবং একজন প্রায় মোটামুটি বয়স্কই বলা চলে, তার হাত ঠাত দেখে বোঝা যাচ্ছে যে সে মোটামুটি বয়স্ক। আর তার কপালের দিকটা কিছুটা খোলা আর একটা ওরকম কাপড় দিয়ে পুরো মুখটাকে পেঁচানো। তো সে এসে বিরিয়ানির দাম জিজ্ঞেস করছে। তো ওরা বলেছে এরকম 55 টাকা। তো তখন উনি হাতের আঙুল দিয়ে দেখাচ্ছে যে 1 প্যাকেট আমাকে দাও। তো তখন ওদের মোটামুটি আর হাঁড়িতে যতটা আর কি ছিল, তো তাতে মোটামুটি 3 থেকে 4 প্যাকেট হয়ে যাবে বিরিয়ানি, তখনও বাকি রয়েছে। এবার তখন রূপক প্যাকিংটা করছে। এবার দেখুন, যারা একটা দোকান মোটামুটি ওরকম 4 মাস ধরে চালাচ্ছে, তো তারা তো মোটামুটি বুঝে গেছে যে কতটায় 1 প্যাকেট হয়, কতটা বিরিয়ানির আগে একটা প্যাকেট পুরো ভর্তি করতে। তো সেটা তাদের পুরোপুরি জানা। এবার অদ্ভুত যেটা বিষয় হলো যে তখনও হাঁড়িতে যতটা বিরিয়ানি ছিল তাতে প্রায় 4-5 প্যাকেট বিরিয়ানি তখনও পড়ে রয়েছে, 4-5 জনকে তখনও সার্ভ করা যাবে। এবার যেরকম হয়, যতটা আর কি রাইস তোলার হাতা দিয়ে রাইস তোলা হয়েছে, চিকেনের একটা পিস দেয়া হয়েছে। অদ্ভুত বিষয় হচ্ছে, যেটা রূপক লিখেছে যে আমি প্যাক করছি, সারাদিনে আমি অনেকটাই প্যাক করি। এবার অদ্ভুত ম্যাটার হলো যে উনি রূপক আর কি যতটা ভাত একটা প্যাকেটে বিরিয়ানিতে যায় ততটাই দিয়েছে এবং একটা বড় চিকেনের পিস সেটাও দিয়েছে। দিয়ে দেখছে যে ওই ছোট প্যাকেটটা, যে প্যাকেটে করে ওরা 1 প্যাকেট বিরিয়ানি বিক্রি করে, সেই প্যাকেটটা ভরেইনি, হাফেরও কম ভর্তি হয়েছে। তো স্বাভাবিকভাবেই আবার চাল দিয়েছে। চাল দেওয়ার পরে যখন প্যাকেটটাকে তুলে রাবার ব্যান্ড দিয়ে প্যাক করে একটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে দেবে, তখন দেখছে যে প্যাকেটটা তো ভরেইনি। আর ওরা যে প্যাকেটটা, যে স্ট্যান্ডার্ড প্যাকেটটা ওরা বিরিয়ানি বেচতো, সেটাকে কিন্তু ওরা পুরো ভরে বিরিয়ানি দিত। তো আবার বিরিয়ানি দিয়েছে, বিরিয়ানির চাল দিয়েছে, তাতেও দেখছে যে কিছুতেই বিরিয়ানির প্যাকেটটা ভরছে না। তো ও ভাবলো যে কি হলো ব্যাপারটা, আমি এতখানি করে চাল দিচ্ছি ভরছে না, নিচে কি ফাঁকা টাকা আছে নাকি পড়ে ঠরে যাচ্ছে। তো প্যাকেটটার নিচে হাত দিয়ে দেখছে না, প্যাকেট তো ঠিক আছে। তো তখন না ও একটু ঘাবড়ে যায়। তো ঘাবড়ে গিয়ে ও বিজয়কে বলছে, তুই একটু প্যাক কর তো। তো তখন বিজয় বলছে, তুই প্যাক করছিস তো, তুই আমি আবার কেন করবো, তুই কর। তো তখন রূপা বলছে, না না তুই কর। তো বিজয় আর কথা বাড়ায়নি, ও প্যাকটা করছে। প্যাক করেছে। এবার প্যাক করার পরে যখন বিজয় করে প্যাকটা, তো তখন ও যেটা দেখে যে ওই বিরিয়ানির প্যাকেটটা হাফ ভর্তি। তো আরও চাল, তারপরে আলু, যা যা আর কি দেয়, চিকেনের পিস, সমস্ত কিছু দিয়েও প্যাকেটটা ভর্তি করে দিয়ে দেয়। এবার দিয়ে যখন দিয়েছে, তো তখন না হঠাৎ করে যখন রূপক দেখলো যে বিজয়ের কাজটা হয়ে গেছে, ও রাবার ব্যান্ড দিয়ে প্যাক করছে, ও না জাস্ট সাইডে ছিল, সাইড থেকে এসে ও বিরিয়ানির হাড়ির দিকে উঁকি মেরেছে যে ও ভুল না, আমি ভুল, আমি কি ভুল করছিলাম। তো যে হাড়িটার দিকে যখন ও তাকায় রূপক, ও অবাক হয়ে যায়। ও দেখছে যে হাড়িটার মধ্যে একদম হাফ হাফ হাতা চাল আর 1 পিস চিকেন পড়ে রয়েছে, বাকি পুরো হাড়িটাও একদম ফাঁকা হয়ে গেছে। কিন্তু জাস্ট একটু আগেও যখন ওই ও প্যাকিং করা শুরু করেছিল, তখনও কিন্তু হাঁড়িতে বেশ অনেকটা চাল, চিকেন, এই সমস্ত কিছু কিন্তু ছিল। তো তখন না ও না ভাবছে যে ব্যাপারটা হলোটা কি, এর মাঝখানে কোনো কাস্টমার আসেনি, কাউকে দেয়া হয়নি, আর এই ভদ্রমহিলাই কিন্তু এসছে, এখন অবধি আর কোনো কাস্টমার আসেনি।
মোটামুটি বন্ধেরও সময় এসে যাচ্ছে। তো ভাবছি যে এতটা চিকেন কি, মানে এতটা চিকেন বিরিয়ানি কি এই প্যাকেটটার মধ্যে দিল নাকি। তো ও প্লাস্টিকের মধ্যে বিজয় ঢোকাচ্ছে। তো তখন রূপক জিজ্ঞেস করেছে বিজয়কে যে আচ্ছা তুই এটা এটা কিন্তু একটা প্যাক, তুই এখানে কটা চিকেনের পিস দিয়েছি? বলছে কেন আমি একটা দিয়েছি। তো না কিছু বলে। এরবারে ওই বুড়ি মহিলাটাকে যখন প্যাকেটটা দিয়েছে, বয়স্ক মহিলাটাকে, তো মানে এক্সপেক্টেড কি যে বয়স্ক মহিলাটা ওই প্যাকেটটা নেবে এবং টাকাটা দিয়ে যাবে। হুম। তো এরকমভাবে যখন দিয়েছে বা বিজয় দিয়েছে, তো এবার তো টাকাটা নেবে। তো যখন টাকাটা চাওয়া হয়েছে, মানে উনি কিছু দিচ্ছে না টাকা পয়সা, তো ওরা কিছুক্ষণ ওয়েট করেছে। তো তারপর যখন বলেছে যে টাকাটা দিন, তো ওই ভদ্রমহিলা কি করে, মানে খুবই বয়স্ক আর কি, আর প্রচণ্ড রোগা। তো সে ওই বিরিয়ানির প্যাকেটটাকে খোলে, ওদের সামনেই খুলছে, ওই সামনে একটা বেঞ্চ মতো রাখা ছিল, ওখানটায় বসে প্যাকেটটাকে খুলছে। তো এত বুঝতে পারছে না খুলছে কেন রে বাবা, ভাবছে যে মানে তখন না মানে রূপক মানে একটু অবাক হয়ে গেছে। আর বিজয় বলছে যে কি এখানে কেন আপনি প্যাকেটটা খুলছেন, আপনি তো খাবেন, আমি তো ভালো করেই প্যাক করে দিলাম। তো বিজয় তখন মনে মনে ভাবছে যে এক একটা কাস্টমার এক এক রকম হয়, হয়তো মনে কোনো সন্দেহ জেগেছে আমি ঠিকমতো দিয়েছি কি দিইনি, তো সেই জন্য হয়তো দেখছে। তো ও কিছু বলেনি, যে ঠিক আছে দেখে নিক, দেখে আমায় পয়সাটা নিক। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে ওই বয়স্ক মহিলাটা প্যাকেটটা ওদের সামনেই খোলে, রাবার ব্যান্ড দুটোকে খোলে। খোলার পরে উনি উঠে পড়েন, প্যাকেটটা হাতে নিয়ে উনি উঠে পড়ে। উঠে পড়ে এই মানে সামনে দুজনে দাঁড়িয়েছিল, রূপক আর বিজয় দুজনেই দাঁড়িয়েছিল। ওই বয়স্ক মহিলাটা হঠাৎ করেই কোনোখানে কিছু নেই, ওই খোলা বিরিয়ানির প্যাকেটটা দুজনে যে দাঁড়িয়েছিল ওদের মুখের উপরে একদম সজোরে ছুঁড়ে মারে। ভাবুন একবার। এবং শুধু ছুঁড়ে মারে তাই না, মানে এই যে যেই মুহূর্তে ছুঁড়ে মারে সেই মুহূর্তে না ওরা পুরো হতচকিয়ে যায়, মানে ওদের কাছে এটা একবারে আনএক্সপেক্টেড ব্যাপার ছিল, মানে কোনোখানে কিন্তু কিছু নেই। এমন নয় যে ওনার সাথে কোনো ঝগড়াঝাটি হয়েছে বা ওই বয়স্ক মহিলা এদেরকে কিছু বলছে, এরকম কিন্তু কোনো ঘটনা ঘটেনি। জাস্ট মানে উনি অবাক হয়ে যায় ওরা দুজনে। এবং এমন সময় ওই মহিলাটা মানে যখন ওরা মানে এরকম করে ওদের মুখে ছুরি মেরেছে, তো ওরা না মানে চমকে গেছে এবং বলছে আপনি এটা কী করলেন, কী করলেন আপনি এটা, এরকম করে বলে যখন চিৎকার করেছে, সেই সময় ওই বয়স্ক মহিলাটা কি করেছে, ওনার মুখের উপরে যে কাপড়টা দেয়া ছিল ওই কাপড়টাকে খুলেছে। ঠিক আছে। এবং কাপড়টা যখন খোলে তখন বিজয় যেটা দেখে, মানে এর আগে যে একটা মেয়ে এসেছিল, ওরা যখন প্রথম প্রথম দোকানটা খুলেছিল, তো সেই সময় বলেছিলাম না একটা মেয়ে এসেছিল এবং সেই মেয়েটা পয়সা না দিয়ে বিরিয়ানি নিয়ে চলে যাচ্ছিল বলে বিরিয়ানির প্যাকেটটা ঠাস করে রেখে অনেক উল্টোপাল্টা কথা ওদেরকে বলেছিল। এবার ওই মেয়েটাকে বিজয় দেখেছিল। তো সেই যে মেয়েটা মানে যতই মাস্ক পরে থাকুক বা যাই হোক না কেন, একজনকে দেখলে তো কিছুটা হলেও তো তাকে চেনা যায়। এবার যখন ওই বয়স্ক মহিলাটা নিজের কাপড়টা সরিয়ে দিয়েছে, তো বিজয় তখন বুঝতে পারে যে ওই মেয়েটাই এই বয়স্ক মহিলাটা, মানে একদমই সেম, একদম সেম। আর ওই দিন যে ওই ঘটনাটা ঘটেছিল, এটা এটা বিজয়ের মনের উপর একটা বিশাল প্রভাব ফেলেছিল। ফলে বিজয় না ওই মেয়েটার ওই সিনারিওটা ভুলতে পেরেছিল, না সেদিনের ঘটনাটা। ফলে ও বুঝতে পেরে যায় যে ওই মেয়েটাই মানে কিছু তো একটা মানে কমন আছে, নয় ওর মেয়ে বা কিছু তো একটা ব্যাপার হবে। এবং এর পরে ওরা যে জিনিসটা দেখে সেটা আরো মারাত্মক ছিল। সেটা কি দেখেছিল সেটা আমি একটুখানি আপনাদের বলি। এর পরে দেখে যে ওই বয়স্ক মহিলাটা নিজের মুখের কাপড়টা সরায়, এবং কাপড়টা যখন সরায় তখন দেখছে যে মানে নাকের নিচ থেকে, মানে নাকের নিচে মানুষের যে ঠোঁটটা থাকে সেই নাকের নিচ থেকে পুরো থুতনি অবধি জায়গাটা মানে অদ্ভুত রকমভাবে একটা গোল টাইপের, মানে নর্মাল মানুষের যেরকম মুখ হয় বা যেরকম ঠোঁট হয় সেরকম নয়, মানে ঠোঁটটা মনে হচ্ছে না একটা গোল একটা মানে হোল টাইপের, একটা গর্ত টাইপের। এবং পুরো উপরের নিচে না পুরো খোঁচা খোঁচা দাঁত, পুরো খোঁচা খোঁচা দাঁত, যেটা একটা সাধারণ মানুষের পক্ষে হওয়া সম্ভব নয়। এবং ওরা ওরকমভাবে মানে বিরিয়ানিটা মোটামুটি বেশ ভালোই গরম ছিল, ওরকম একটা গরম বিরিয়ানি মুখের উপরে ছুঁড়েছে, বুঝতেই পারছেন মানে সেটার একটা ইম্প্যাক্ট কি পড়তে পারে। এবার ওরা যখন ওর উপরে চিৎকার করে যখন ওর দিকে যখন তেড়ে গেছে, তখন কি করেছে ওই মহিলাটা ওরকম মুখের উপর থেকে কাপড়টা সরিয়েছে। আর কাপড়টা সরানোর পরে ওই মহিলার যে বীভৎস মুখটা দেখা যায় সেটা না ওরা নিতে পারেনি।
রূপক কি হয়েছে, ওই মহিলাটাকে ওরকমভাবে দেখে বয়স ওরা ওখানে বসে গেছে। আর সেই দিন ওই মুহূর্তে রূপকের বাবা কিন্তু ওদের বাড়িতে ছিল না। ওর বাবা গেছিল দিদির বাড়িতে, ও দিদির বিয়ে হয়ে গেছিল, তো দিদির বাড়ি বর্ধমানে, তো উনি বর্ধমানে গেছিলেন, তো ঘরে ওর মা একা ছিল। এবার ওর মা তো চিৎকার সব বাইরে এরকম দুই ছেলে দুটো দুটো ছেলে চিৎকার করছে, তো উনি বাইরে থেকে ঘরের ভিতর থেকে বাইরে বেরিয়ে এসছেন। তো বাইরে বেরিয়ে উনি ওই ভদ্রমহিলাকে দেখে না উনি পুরো একদম হয়ে বসে পড়েছেন, উনি আর কথাও বলতে পারছেন না। আর আরও যে মারাত্মক বিষয়টা সেটা হচ্ছে ওই সময় রূপক যেটা লিখেছে যে উনি ও আমি বলছি যে আমি সব কিছু দেখতে পাচ্ছি, কিন্তু আমি কোনো কিছু করার মতো আমি কন্ডিশনে নেই। ওই যে মহিলার যে মুখের জায়গাটা ঠোঁটের যে জায়গাটা, সেই জায়গায় খোঁচা খোঁচা বড় বড় দাঁত, এবং দাঁতের ভিতর থেকে মনে হচ্ছে যেন কিছু একটা চকচক করছে, সেটা রক্তের মতো কালচে টাইপের কিছু একটা, বা বলছে আমি কি জানি না, কিন্তু সেটা যেন মনে হচ্ছে চকচক করছে। আর ওদের ওই বাড়ির যে জায়গাটা, আমি বলে দিলাম যে সেই জায়গাটা না মুর্শিদাবাদের হচ্ছে মেন টাউন থেকে অনেকটাই ভিতরে, ফলে ওখানে খুব বেশি লোকজনের যাতায়াত যেমন নেই, তেমনি খুব রাত অবধি ওখানে লোক যে জেগে থাকে তাও না, সেটা ছিল করোনার সময়। ফলে জায়গাটাও না সেই মুহূর্তে পুরো মনে হচ্ছিল যেন একদম পুরো ভৌতিক একটা ব্যাপার সৃষ্টি হয়েছে। আর ওইখানে ওই অবস্থায় ওরকম করে একটা বয়স্ক মহিলাকে ওরকমভাবে দেখা, এটা সম্পূর্ণ রকমভাবে ব্যাখ্যার অতীত। তো বিজয় তো তখনও ও ওই মহিলাটাকে তাড়ানোর চেষ্টা করছে যে আপনি কে, আপনি এরকম কেন করে, চিৎকার করে করে বলছে। আর রূপক পুরো বসে পড়েছে এবং ও আর কিছু বলতে পারছে না। ওদিকে ওর মাও জাস্ট হোঁচট খেয়ে পড়ে, ওরকম দেখে না উনি আর নিজের ব্যালেন্স রাখতে পারেননি, উনি ওরকম পড়ে গিয়ে ওরকম করে বসে আছেন আর ভয়ে পুরো একদম কাঁপছে। তো তখন ওই বুড়ি যে ছিল, ওই বুড়ি মহিলাটা আস্তে আস্তে না ওদের কাছে আসছে। আস্তে আস্তে যখন ওদের কাছে এসে ওই মহিলার যেটা ছিল না, তার যে হাতটা ছিল, সেই হাতটা কাপড়ের মধ্যে ঢোকানো ছিল। এবার ওই হাতটা যখন কাপড়ের মধ্যে ঢোকানো ছিল, সেই কাপড় থেকে যখন উনি হাতটা বার করেছে, তো দেখছে যে নর্মাল মানুষের যেরকম হাত হয়, এমনি হাতটা তো বাইরে থেকে তাও দেখা যাচ্ছিল, বাট উনি যখন ওনার হাতটা কাপড়ের মধ্যে থেকে ওনার আঙুলগুলো বের করেছে, তো দেখছে আঙুলগুলো না একদম শুকিয়ে গিয়ে একদম পুরো দড়ি দড়ি মতো হয়ে গেছে। আর ওই হাতের যে নখগুলো রয়েছে, সেই নখগুলো না বহুদিন বহু বছর না কাটলে যেরকম সরু সরু হয়ে গিয়ে শক্ত হয়ে যাবে, ঠিক সেরকম টাইপের নখ। এই নখগুলো দিয়ে উনি কি করেছে, ওদের সামনে হাঁড়ি, তারপরে কিছু মশলাপাতি, তারপরে ওরা কিছু জলের বোতল, সিল্ড জলের বোতল এগুলো রাখতো, ওগুলোর উপর দিয়ে না আঙুলটাকে জাস্ট মনে হচ্ছে টাচ করলো আর সব পড়ে গেল, সব পড়ে গেল। এবং তারপরে যখন ওদের দিকে যখন সামনে এগিয়ে আসতে যাবে, ঠিক সেই মুহূর্তে এই রূপকের মা তো এগুলো সবই দেখতে পাচ্ছে, তো উনি হয়তো কিছু একটা সেন্স করেছিলেন যে কিছু একটা বড় বিপদ হতে চলেছে। তো উনি কোনো রকমে উঠে উনি একদম তেড়ে গেছেন, এবং তেড়ে বলতে গেছে যে এই ছেলেদের যেন কোনো ক্ষতি না হয়, ছেলেদের যেন কোনো ক্ষতি না হয়, এই বলে উনি তেড়ে গেছেন। এবং যেই মুহূর্তে উনি তেড়ে গেছেন, ওই বুড়ি মহিলাটা কি করেছে, ওর মাকে না এভাবে ধাক্কা মেরে সরিয়ে দিতে গেছে, এবং ধাক্কা মেরে যখন সরিয়ে দিতে যায়, তখন এই রূপকের মায়ের সাথে না মায়ের শরীরের সাথে ওই বুড়ি মহিলাটার নখটা টাচ হয়ে যায়, ঘাড়ের কাছ দিয়ে জাস্ট টাচ হয়। এবং ঠিক সেই মুহূর্তে যেই মুহূর্তে আর কি ওর মায়ের সাথে টাচ হয়েছে, ওর মায়ের ঘাড়ের সাথে, হাতের দিকের ঘাড়ের সাথে, শরীরের সাথে, সেই মুহূর্তে ওই মহিলা বুড়ি মহিলাটা মনে হলো যেন উনি একটা খুব কারেন্টের শক মতো খেলো, এবং খেয়ে সে কি করেছে পুরো খোঁড়াতে খোঁড়াতে, সেটা যেটা রূপক লিখেছে ইমেলে, যে আমি ঠিক সেভাবে ভাষায় বোঝাতে হয়তো পারছি না, তো ও ঠিক যেভাবে লিখেছে এই জায়গাটা আমি ঠিক সেভাবেই আপনাদের সামনে বলছি। সেটা হচ্ছে যে দেখবেন একদম ছোট বাচ্চারা তো হামাগুড়ি দেয়, তো হামাগুড়ি দেয়া টাইপেরই, কিন্তু হাতের উপরে ভর দিয়ে কেউ যদি দুটো পাকে আস্তে আস্তে পিছনের দিকে ফেলে যদি কেউ হামাগুড়ি দেয়, ঠিক যেভাবে সেটা দেখতে লাগবে, ওরকম একটা বুড়ি পুরো একদম শরীরে কিচ্ছু নেই, একটা শুকনো বুড়ি মহিলা সেই সামনের দিকে দুটো হাতে ভর দিয়ে
এমন করে আর কি পিছনের দিক করে উনি চলে যায়, এবং সেই চলে যাওয়াটা কিন্তু মেন রাস্তার দিকে নয়, পিছনের দিকে। যে পিছনের দিকে কিন্তু আমি বলেছিলাম যে ওদের 3-4টে বাড়ি রয়েছে এবং তারপর একটা ফাঁকা জমিতে শেষ হয়ে যাচ্ছে, মানে ওই গলির পরে আর কিছু, মানে উল্টো দিকের রাস্তাটা, ওই দিক দিয়ে যাওয়ার রাস্তা নেই। তো এটা যখন দেখে না, ওরা মানে পুরো হয়ে যায়। আর ওই দিন ওই মুহূর্তে যদি রূপকের মা সামনে না আসতো, এবং ওর মা তো ওই বুড়ি মহিলাটাকে বুঝতে পেরেছে যে ওদেরকে কিছু একটা করতে যাচ্ছে, গলা টিপে ধরবে বা কিছু একটা অ্যাটাক করতে যাচ্ছে। তো উনি ওই যে সর্বশক্তি দিয়ে আটকাতে গেছিল, মানে হাতটা ধরে যেমন সরিয়ে দিতে গেছিল, তো তখন ওই আঁচড়টা ওনার ঘাড়ের কাছ দিয়ে লাগে, এবং সেটার ফলে কিন্তু রূপকের মাও পড়ে গেছেন। তো তারপরে তো বিজয় উঠে যখন ওভাবে দেখছে যে কি হলো, ব্যাপারটা কোথায় গেল, তো তখন দেখছি ওরকম পুরো বাচ্চাদের হামাগুড়ি দেওয়ার মতো করে হাত দুটো যেন মনে হচ্ছে যেন সামনের দিকের পায়ের মতো আজ কাজ করছে, মানে হাত দুটো পায়ের থেকেও বড়। তো ওরকম করে ভর দিয়ে দিয়ে সে ওই ফাঁকা জমিটার দিকে চলে গেল। আর জমিটা কিন্তু বিশাল বড় জমি তা কিন্তু নয়, মানে ওই 3 থেকে 3.5 কাঠা, তার বেশি হবে না। তো এরকম অবস্থায় তো চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে, তো আশপাশ থেকে বেশ কিছু লোক চলে এসছে। তো বিজয় তখন, মানে রূপকের মা তো তখন অনেকটাই, মানে ওরকমভাবে দুবার উনি পড়ে গেছেন, দ্বিতীয়বারটাও যথেষ্ট জোরে পড়েছেন। তো উনি একটু ওনার পাটা একটু মচকে গেছে। তো রূপক ওর মাকে নিয়ে ব্যস্ত। তো বিজয় কি করেছে, আশেপাশ থেকে আর কি যারা বেরিয়ে এসেছিল তাদেরকে পুরো ঘটনাটা বলেছে, এবং বলে সবাইকে বলেছে যে ওই জমিটার দিকে উনি গেছে। তো এবার বাকি লোকেরা আর বিজয় কি করেছে, মানে ওই ধাওয়া করেছে যে ওই জমিটার দিকে মহিলা গেছে, তো সেইখানেই নিশ্চয়ই কিছু একটা আছে, ওখানে লুকিয়ে আছে। যে এরকম করে, তাও বাড়ির আশেপাশে যারা লোকজন ছিল তারাও খুব রেগে গেছে স্বাভাবিকভাবেই, যে একটা বুড়ি মানুষের সেভাবে, মানে দোকানের মধ্যে এরকম করলো, এরকম ওর মাকে ধাক্কা মেরে ফেলে দিল, এটা কি করে সম্ভব। তো যাই হোক, তো তারাও তাড়া করেছে গিয়ে, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে ওরা যখন, মানে বেশি দূরে তো নয়, জাস্ট 2 মিনিট 1 মিনিটের ডিস্টেন্স, 2 মিনিটের ম্যাক্সিমাম হবে, যেটাও লিখেছে যে ওরা ওখানে যায়, এবং ওখানে না আলোটা একটু কম ছিল। তো সবাই নিজের মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করেছে। এবার ফ্ল্যাশ লাইট অন করে ওরা ওখানে জমিটা কিচ্ছু দেখতে পাচ্ছে না। এবার সবাই তো, ওরা মানে সবাই অবাক হয়ে গেছে যে ওই মহিলাটা তাহলে গেল কোথায়। আর বিজয় কিন্তু স্পষ্ট দেখেছে, উনি ওই রকম হামাগুড়ি দিতে দিতে প্রায় দৌড়ানোর ভঙ্গিতে হামাগুড়ি দিয়ে ওই মহিলা কিন্তু ওই জমিটার দিকেই গেছিল। আর একটাই রাস্তা, ওনাকে যদি মানে উল্টো দিকে আসতে হয় তাহলেও কিন্তু ওদের ওই বাড়ির সামনে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে, কারণ উল্টো দিকে যাওয়ার আর কোনো রাস্তা নেই। আর আরেকটা হতে পারে যে উনি আশেপাশে হয়তো কারোর বাড়িতে ঢুকে গেছে বা বাড়ির আশেপাশে ঢুকে আছে। তো সেটাও চেক করা হলো আস্তে আস্তে, যে কারোর বাড়ির মধ্যে ঢুকে গেছে কিনা বা বাড়ির জমির আশেপাশের মধ্যে উনি ঘাপটি মেরে আছেন কিনা। বাট অদ্ভুত বিষয় হচ্ছে যে ওনাকে কোথাও দেখা যায় না। বাট যেটা হয় সেটা হচ্ছে যে ওদের ওই পুরো গলিটার মধ্যে, মানে রূপকদের বাড়ির আগ থেকে পুরো ওই ফাঁকা জমির ওই জায়গাটা অবধি, এই পুরো জায়গাটা এই পুরো জায়গাটা কিন্তু প্রচণ্ড একটা বাজে দুর্গন্ধে ভরে যায়। মানে অ্যাজ সাচ কোনো কিছু মাংস পচলে যেরকম একটা বাজে গন্ধ বেরোয়, ঠিক সেরকম একটা মাংস পচার দুর্গন্ধে পুরো জায়গাটা ভরে যায়। এবং সেই গন্ধ যে কোথা থেকে এলো, কেন এলো সেটা কিন্তু কেউ বলতে পারে না। তো সেই দিন নাকি প্রায় রাত 12:30-1টা অবধি খোঁজাখুঁজি চলেছে, এবং ওই জমির ওখানে একটা ব্যারিকেড ছিল, সেই ব্যারিকেড টপকে গিয়ে মোবাইলে, মানে ফ্ল্যাশ লাইট দিয়ে সার্চ করা হয়। খুব অদ্ভুত বিষয় হচ্ছে ওখানে কিন্তু কাউকে দেখতে পাওয়া যায় না, আর পুরো জায়গাটায় প্রচণ্ড একটা বাজে দুর্গন্ধে ভরে যায়। এই ঘটনাটা যখন ঘটলো, মানে এদিকে তো এটা ঘটলো, কিছুই পাওয়া গেল না। এবার হচ্ছে পরের দিন থেকে বিজয়, রূপক এবং রূপকের মা তিনজনেরই ধুম জ্বর আসে, মানে প্রচণ্ড জ্বর। আর ওই যে ওর মাকে যে ধাক্কা লেগে ফেলে দিয়েছে, এবং ওই যে ওই বুড়ি মহিলার যে শুকনো, মানে বড় বড় শুকনো বহু বছর না কাটা যে নখগুলো ছিল, ওই ওর মা যখন, মানে এই রূপক এবং ওর বন্ধু বিজয়কে বাঁচানোর জন্য যখন এগিয়ে এসেছিলেন, তো ওই হাতটা যখন উনি সরাতে গেছিলেন, তো তখন সেই হাতটা, ওই বুড়ি মহিলার হাতটা লেগে বিজয়ের মায়ের কিন্তু কাঁধের দিকে আঁচড় লেগে গেছিল। এবং অদ্ভুত বিষয় হচ্ছে সেই আঁচড়গুলো, মানে জাস্ট রাতের বেলা ঘটনাটা ঘটেছে,
সকালবেলা যখন হয়েছে, ওই যে দুটো আঁচল লেগেছিল, সেই দুটো আঁচল লাগার জায়গাটা ও যেটা লিখেছে ইমেলে, পুরো মনে হচ্ছে যেন কোনো মানে খুব মানে গরম লোহার শিক, ও যেটা লিখেছে ইমেলে যে গরম লোহার শিক যদি কারোর মানে গায়ে ছ্যাঁকা লাগে, ঠিক যেরকম দাগড়া হয়ে লাল হয়ে যাবে, ঠিক সেই রকম কিন্তু ওর মায়ের ঘাড়ে লাল দাগড়া হয়ে যায়। এবং পুরো জায়গাটা দেখে মনে হচ্ছিল নাকি যে কোনো একটা এরকম কিছু থেকে পুড়ে গেছে এবং আশপাশটা না পুরো ঘা হওয়ার মতো হয়ে মানে ইনফেকশন টাইপের হয়ে গেছিল। তো এক রাতের মধ্যে মানে কয়েক ঘন্টার মধ্যে বলা যেতে পারে যে একটা এইরকম যখন ঘটনা ঘটলো, সেটা ওরা বুঝতে পারেন যে ব্যাপারটা হলোটা কি এবং কেনই বা ঘটনাটা ঘটলো। যাই হোক, তো এরপরে তো মানে ওর মাকে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। তো ডাক্তারের কাছে যখন নিয়ে যাওয়া হয়, তো তখন ডাক্তারবাবু বলেন যে এটা তো আপনার বহু পুরনো চোট মনে হচ্ছে, আপনি এত পরে কেন এসছেন, আপনার তো রীতিমতো সেপটিক হয়ে গেছে। তো সবাই অবাক। ডাক্তারবাবুকেও বলা হয় যে এরকম একজনের নখ লেগে হয়েছে। তো ডাক্তারবাবু তো প্রথমে নাকি বিশ্বাসই করতে চান না যে এটা নখ লেগে আদৌ হতে পারে। উনি বলছেন যে এটা তো দেখে মনে হচ্ছে মানে পুরো ইনফেকশনে ভরে গেছে পুরো জায়গাটা। তো সঙ্গে সঙ্গে ওনাকে ইঞ্জেকশন দেওয়া হয় এবং তারপরে যা যা মেডিসিন দিতে বলে, প্লাস ওনাকে আরও 2-3টে বলে ইঞ্জেকশন নিতেই হবে। এবং তারপরে মানে তিনজনেই তারপরে আবার অন্য ডাক্তারের কাছে দেখায়, কারণ ওদের তিনজনেরই জ্বর এসেছিল। তো ওই যে ইনফেকশনটা ছিল, ওই ইনফেকশনটা নিয়ে কিন্তু ওর মাকে 2 মাস ভুগতে হয় এবং 2 মাস লাগে ওই জায়গাটা নর্মাল হতে। কিন্তু এই যে জ্বর আসে, জ্বরটা কিন্তু কোনোভাবেই ওদের তিনজনের কমছিল না। আর আরেকটা যে বিষয় ঘটে সেটা হচ্ছে ওরা যখনই ভাবে যে আমরা আজকে দোকানটা করব বা আজকে দোকানটা খুলবো, আজকে রান্নাবাড়ি হবে, সেদিনই তিনজনেরই মানে বিজয়, রূপক এবং রূপকের মা তিনজনেরই ধুম জ্বর এসে যখনই ওরা যেদিনই ভাবে যে আমরা আজকে দোকানটা খুলবো। বাট এটা কেন যে হচ্ছিল, কি জন্য হচ্ছিল, এটা কিন্তু কেউ বুঝতে পারছিল না। এর মধ্যে বিজয়ের বাবা, বাবা মা, তারপরে রূপকের বাবাও চলে আসে। এরা প্রত্যেকে মানে ব্যাপারটা নিয়ে অনেক আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করে যে এরকম কিছু ঘটনা ঘটেছে কিনা, এরকম কোনো বুড়ি মহিলাকে বা ওই মেয়েটার মতো কাউকে দেখেছে কিনা। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে আশেপাশে কেউই কিন্তু বলতে পারে না যে এরকম কেন আর কি ঘটনাটা ঘটেছে। আচ্ছা, এখানে এবার একটা কথা বলে রাখি, যারা আপনারা মুর্শিদাবাদ থেকে শুনছেন বা আপনারা যারা মুর্শিদাবাদে গেছেন তারাও হয়তো জানবেন। সেটা হচ্ছে যে মুর্শিদাবাদের প্রচুর জায়গায় নাকি প্রচুর কবরখানা আছে। এবারে এরকম মানে যখন একটা ঘটনা ঘটে, আশেপাশের লোকও বেশ আতঙ্কিত হয়ে পড়ে। তো ওরা খবর লাগানো শুরু করে, মানে সবাই সবার মুখে মুখে সবাইকে জিজ্ঞেস করছে, আশেপাশের অনেক পরিচিত মানুষকে। তো সেখানে মানে সেরকমভাবে খবর পেতে পেতেই একটা চায়ের দোকানের একজন ভদ্রলোক বলেন যে মানে উনি আর কি একজন মুসলিম সম্প্রদায়ের। তো তিনি বলেন যে তার বাড়ির দিকে নাকি কিছু কবরখানা রয়েছে। তো সেই কবরখানার মধ্যে বললো যে আপনি যেরকম একটা বিবরণ দিচ্ছেন, এইরকমই একটা বুড়ি মহিলা, যার যে প্রচণ্ড রোগা, যার হাতের নখগুলো এরকম শুকিয়ে গেছে, এরকম সরু সরু। তো এরকম একটা মহিলাকে নাকি প্রত্যেক দিনই মানে মাঝে মধ্যে আর কি, বাট যখন দেখা যায় তখন হয়তো 1 মাস দেখা গেল না, বাট 1 মাস পরে যখন তাকে দেখা গেল, তাকে প্রায় প্রত্যেক দিনই দেখা যেত। আবার হয়তো দিন 15 না দেখা পাওয়া গেল না। বলছে এরকম একটা মহিলাকে মাঝে মধ্যে ওদের ওখানে একটা কবরস্থান রয়েছে, তো সেই কবরস্থানে নাকি দেখা যায়। এবং সেই মহিলাটার একটা বিশেষত্ব হচ্ছে যে উনি যখন ওই কবরস্থানে আসে, উনি কারোর উদ্দেশ্যে খুব রেগে রেগে কথা বলেন। সেটা কার উদ্দেশ্যে বলছে, কী জন্য বলছে, কেউ জানে না। এবং ওনার সাথে যদি কেউ কথা বলতে আসে, মানে এরকমও নাকি হয়েছে যে ওই মহিলা হয়তো এরকম কোনো কবরস্থানে গিয়ে এরকম কোনো একটা কবরের পাশে কিছু একটা কাউকে বলছে, মানে কারোর উদ্দেশ্যে আর কি বলছে নিজের মনেই। তো কেউ হয়তো ওনাকে কিছু একটা জিজ্ঞেস করলো, উনি নাকি তাকে প্রচণ্ড গালিগালাজ করেন, প্রচণ্ড খারাপ কথা বলেন, শাপশাপান্তর করেন, এরকম নাকি হয়। তো ওই লোকটি, ওই চায়ের দোকানের লোকটি বলে যে উনি নিজে কখনো দেখেননি, কিন্তু ওনার দোকানে মানে বুঝতেই পারছেন যে চায়ের দোকানে প্রচুর মানুষ আসে, আশপাশে অনেক অনেক রকমের কথা বলে, গল্প করে, তো উনি সেটা শুনেছেন। তো তখন উনি এটাও বলেন যে ওই বুড়ি মহিলা নাকি মাস 6 আগে ওরকম একটা কবরস্থানে ওরকম মানে কারোর উদ্দেশ্যে উনি খুব খুব বাজে বাজে কথা বলছিলেন। তো আশপাশে কিছু লোক ছিল, তো তারা বলেছে যে আপনি একটা এরকম জায়গায় এসে এরকম কেন করছেন। তো
তো তখন নাকি উনি, একটা মেয়ে ছিল, তো সেই মেয়েটাকে উনি ধাক্কা মেরে নাকি ফেলে দেয়, এবং ওই ধাক্কা মারার পরে মেয়েটা তখনকার মতো পড়ে যায়, সবাই উঠিয়ে দেয়, এবং যেহেতু ওই বুড়ি মহিলাটা প্রচুর বয়স, তো ওনাকে কেউ সেভাবে বিশেষ কিছু বলেনি, মানে খুব বিশেষ কিছু বলেনি। কিন্তু তারপরে নাকি জানা গেছিল যে যেই মেয়েটিকে ধাক্কা মেরেছিল সেই মেয়েটি মানে কোনো একটা অজ্ঞাত কারণে, মানে যেখানে মেয়েটা একদম সুস্থ সবল ছিল, সেই মেয়েটা নাকি হসপিটালাইজড হয়ে যায়। এবং ডাক্তারও নাকি প্রথম দিকে বুঝতে পারছিল না যে অ্যাকচুয়ালি মেয়েটার কি হয়েছে, কারণ বাবা মাও জানে না, মেয়েটা মানে কয়েক ঘন্টা আগে অবধিও সুস্থ ছিল। ওই ঘটনার ঠিক পরের দিন সকাল থেকে মেয়েটা প্রচণ্ড শরীর খারাপ হয়ে পড়ে এবং মেয়েটাকে হসপিটালাইজড করতে হয়। এই একটা ঘটনা হয়, এবং তারপর থেকে কিন্তু মাঝে মধ্যে ওই মহিলাটাকে দেখা যায়, এবং ওই মহিলাটাকে দেখতেই মানে দেখেই নাকি সবাই খুব ভয় পায়। তো বলছে যে আপনি যেটা বলছেন আমি তো দেখিনি, তবে এরকম একটা মহিলার কথা আমি শুনেছি, এবং এই মহিলাটা মানে যার সামনেই এসে পড়ে, ওর সামনে যদি কেউ এসে পড়ে বা ওর সাথে যদি কারোর কোনো কিছু নিয়ে বচসা বা কিছু হতে থাকে, তার কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়। তো এই ঘটনাটা শোনার পর থেকে তো এদেরও চিন্তা আরও বেড়ে যায়, কারণ এই এই বিজয় বা রূপক এবং রূপকের মা তিনজনেরই কিন্তু জ্বরটা কোনোভাবেই কমছিল না। মানে ওই দাগ হয়ে যেই জায়গাটা কেটে গেছিল ওর মায়ের, সেই জায়গাটা অনেকটাই শুকিয়ে এসেছিল, কিন্তু জ্বরটা কমছিল না। তো এরপরে বিজয়ের যে মা ছিল, তো উনি ভাবলেন যে না, এই ব্যাপারটা তো এভাবে হবে না। তো ওনারা মানে এই ধরনের কাজ যারা করে, মানে ডাক্তার দেখানো, মেডিকেশন সব কিছু চলছিল, তার সাথে সাথে ওনারা একজনের খোঁজ করতে লাগলেন যে যারা এই ব্যাপারগুলো ঠিক করতে পারে। তো একজনের কাছে ওরা প্রথমে যায়, সে টাকা পয়সা নিয়ে বলে যে আমি একটা পুজো করে দেবো, ঠিক হয়ে যাবে, বাট সেরকম নাকি কিছুই উপকার হয় না। তো তারপরে ওরা একজনের সন্ধান পায়। তো সেই যে লোকটার সন্ধান পেয়েছিল, সেই লোকটা মানে এই ধরনের কাজ কিন্তু প্রফেশনালি করে না, মানে এই ধরনের একটা কাজ করবে তার বদলে উনি পয়সা নেবেন বা এরকম কিছু, এরকম নয়, মানে জাস্ট একটা লোক। তো মানে সে নাকি মানে এরকম যদি কোনো কিছু শোনে কারোর কোথাও কোনো অসুবিধে হচ্ছে, সে হেল্প করে দেয়। তো যেটা রূপক লিখেছে যে ওরা যখন এই লোকটার কথা শোনে, ওদের মনে হয়েছিল যে এ হয়তো কিছু করতে পারবে না, তো অতটা ওদের বিশ্বাসও ছিল না। তো যাই হোক, তো বিজয়ের মা যেহেতু এই বিষয়টা উনি প্রচণ্ড খোঁজ খবর করছিলেন যে কি করলে সুস্থ হয়ে উঠবে, কারণ বিজয়েরও তখন প্রচণ্ড শরীর খারাপ, মানে বিছানা থেকে একদিন উঠলে তো দুদিন উঠতে পারে না, এরকম ব্যাপার। তো ওই লোকটার কাছে নিয়ে যায়। তো লোকটা যখন মানে ওদের দেখে, তো রূপকদের বাড়িতে এসেছিল, তো উনি যখন আসেন এবং এসে যখন পুরো ঘটনাটা শোনেন, উনি তখন শুনে বলেই দিয়েছিল যে পুরো এই বাড়ি মানে এই যে জায়গাটায় এই ঘটনাটা ঘটেছে, মানে রূপকের বাড়ির কাছে, বলছে যে এখানে এই জায়গাটার উপরে একটা খুব খারাপ জিনিসের প্রভাব পড়েছে, মানে প্রচণ্ড একটা বাজে আত্মার প্রভাব পড়েছে বলছে। এবং পরে ওরা মানে আস্তে আস্তে মানে সেই সময় জানতে পারে যে ওদের ওই যে রাস্তাটা ছিল ভিতরের, যে একদম একদম যে ভিতরের যে গলিটায়, সেখানে তো বেশি বাড়ি ছিল না, 4-5টা বাড়িই ছিল। তো সেই 4-5টা বাড়িতেই কারোর না কারোর শরীর খারাপ, এবং তারা তারা হয়তো তার কিছুদিন আগে অবধিও পুরোপুরি সুস্থ ছিল, মানে কেউ না কেউ জ্বরে ভুগছে, নয় কারোর হাত ভেঙে গেছে, নয় কিছু না কিছু একটা হয়েছে। তো তখন উনি বলল যে এইটাতে এভাবে হবে না, এখানে একটা মানে পুরো শুদ্ধিকরণ করতে হবে। এবং বলছে এই যে যে এখানে এসছিল, সে আদতে কোনো মানে কোনো নর্মাল মানুষ নয়, এর একটা কিছু খারাপ বিষয় আছে। তো কি খারাপ বিষয় আছে বা কি, সেটা হচ্ছে যে এই যে এসছিল, সে মানে সমস্ত আত্মার শক্তি নিজের মধ্যে রাখে, এবং প্রত্যেকটা যে কটা আত্মার শক্তি নিজের মধ্যে রাখে প্রত্যেকটাই কিন্তু খারাপ আত্মা, একটাও ভালো নয়। এবং ওই যে ওই মহিলা যে সেদিনকে যে এই বিজয় এবং রূপকের দিকে যে এগিয়ে আসছিল, সেই সময় যদি রূপকের মা সামনে না আসতেন, তাহলে কিন্তু ওই রূপক এবং বিজয়ের কোনো একটা বড়সড় উনি ক্ষতিও করে দিতে পারতেন। কিন্তু বলে না যে মায়েদের মধ্যে অনেক ক্ষমতা থাকে, মায়েদের মধ্যে অনেক পাওয়ার থাকে। তো সেই সময় হয়তো উনি ওভাবে বসে পড়েছিলেন ঠিক তার আগে, কিন্তু ওনার না মনে তখন একটা হয়েছিল যে আমার এবার সামনে যাওয়া উচিত, মানে উনি যদি সেভাবে তখন সেই মুহূর্তে সে হাতটা না সরাতেন, তাহলে হয়তো সেদিন বিজয় এবং রূপকের একটা কোনো বড়সড় ক্ষতি হয়ে যেত। তো যাই হোক, তো সেই জিনিসটা ওর মায়ের গায়ের উপর দিয়ে যায়, এবং পরবর্তী সময় যাই হোক উনি সুস্থ হয়ে ওঠেন। তো তারপরে উনি ওই স্পটে, ওই জায়গাতেই উনি একটা পুজো করেন। তো পুজোটা যখন করেছিলেন, তো তখন উনি একটা কথা, ওই যিনি আর কি কাজটা করে তিনি বলেছিলেন যে যেহেতু বিরিয়ানি বানানোর সময় আমরা প্রত্যেকেই জানি মাংস লাগে,
এবার নেগেটিভ যত এনার্জি আছে না, এই ধরনের যারা দুরাত্মা প্রেতাত্মা আছে, এরা না এই ধরনের এঁটো জিনিসের প্রতি খুব মানে এরা খুব তাড়াতাড়ি খুব আকর্ষণ হয় এইসব বাজে জিনিস, এই ধরনের মাছ মাংস, বিশেষত মাংস, এগুলোর প্রতি না এই সম্বন্ধে খারাপ আত্মারা খুব বেশি মানে আকর্ষণ বোধ করে। ফলে এই সমস্ত নেগেটিভ এনার্জি এইরকম জায়গায় থাকে। আর তার মধ্যে ওদের বাড়ি থেকে কিছুটা দূরে যে একটা নোংরা জায়গা ছিল, যেখানে আর কি অনেকেই নোংরা টোংরা ফেলতো, ফাঁকা জমি, তো সেইখানেও প্রচুর নোংরা ছিল। ফলে বলছে যে কোনোভাবে এই জায়গাটায় অনেক বেশি খারাপ শক্তি বা প্রেতাত্মা দুরাত্মার একটা প্রভাব সৃষ্টি হয়েছিল। এবং সেই জন্যই ওদের ওই রাস্তার ওই জায়গাটাতে মানে যেটা রূপক লিখেওছে যে বিভিন্ন সময় কিন্তু প্রচুর কুকুরও চিৎকার করতো, কোনো কারণ নেই কুকুর চিৎকার করছে। তো কুকুররা তো আমরা জানি যে ওরা এই ধরনের প্রাণীরা কিন্তু এই ধরনের আত্মার অস্তিত্ব খুব বুঝতে পারে, আমরা হয়তো সাধারণ মানুষের সবাই বুঝতেও পারবো না। তো যাই হোক, তো তারপরে এই সমস্ত পুজো আর্চা করার পরে ওরা সুস্থ হয়ে ওঠে এবং ওদেরকে বলে দেয় যে তোমরা কিন্তু এখানে এরকম আর কিছু করো না, এই জায়গাটা তোমাদের এসব কাজের জন্য নয়, এটা শুভও নয় তোমাদের জন্য, তোমরা অন্য কিছু করো, দেখবে তোমাদের জীবনে অনেক উন্নতি হবে। তোমরা যদি এই ব্যবসাটা করো, অন্য কোথাও যদি করো, তোমাদের কিন্তু খুব একটা উন্নতি হবে না। তো তারপরে তো ওটা পুরোপুরি বন্ধ করে দেয়, পুরো 6 মাস ওরা একদম মানে কিছুই মানে করেনি এই ধরনের বিজনেস টিজনেস। তো তারপরে ওরা ওদেরই ওখানের একজনের সাথে কথা বলে, একজন উনি কাঠের ব্যবসায়ী ছিলেন, তো ওরা নতুন করে কাঠের জিনিসের বিজনেস শুরু করেন এবং এখনও অবধি দুই বন্ধু করছে এবং যথেষ্ট ভালো মতোই ওদের চলে যাচ্ছে। তো কিন্তু এই করোনার সময় বিরিয়ানির বিজনেস করতে গিয়ে ওদের মানে এরকম একটা যে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল, বলছে আমি এটা কোনোদিন ভুলবো না। এবং সত্যিকারেরই যে কোনো জিনিস শুরু করার আগে খুব ভালো করে জায়গাটাকে দেখে বুঝে চিন্তা করে শুরু করা উচিত। তো এইটাই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্লিজ ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করুন। আর আমাদের নতুন চ্যানেল, যার ডেসক্রিপশন বক্সে যা লিঙ্ক দেওয়া রয়েছে, দ্য বং শপার, সেটাকেও কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই। নমস্কার।